ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমাদের ফ্লুইড মেকানিক্স সেশনালের লাস্ট এক্সপেরিমেন্ট 4। এটা হলো হেড লসেস ইন পাইপস এন্ড ফিটিংস। তো এই ব্যাপারে তোমরা নিশ্চয়ই থিওরি ক্লাসেও কিছু আলোচনা দেখেছো বা পড়াশোনা করেছো। সেটার উপরেই আজকে আমাদের এই এক্সপেরিমেন্টটা। এখানে আমরা বেসিক্স কিছু আইডিয়া নিয়ে তোমাদের সাথে প্রথমে ডিসকাস করব, তারপরে আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপ এবং প্রসিজার নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আর তোমাদের ক্লাসের মাঝখানে যে কোনো কোয়েশ্চেন অ্যারাইজ করলে তোমরা আমাকে জিজ্ঞেস করবে এবং আমি সেই অনুযায়ী অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। তো আমাদের আজকে হলো এক্সপেরিমেন্ট নাম্বার 4। আমাদের নেম অফ দ্য এক্সপেরিমেন্ট হেড লসেস ইন পাইপস এন্ড ফিটিংস। তো আমাদের আজকের এই এক্সপেরিমেন্টের আসলে অবজেক্টিভস গুলো কি কি? আমরা আসলে কি কি বের করতে চাই এই এক্সপেরিমেন্ট থেকে? তো এখানে আমরা যে জিনিসগুলো বের করব, আমরা হেড লস বের করব। কোন কোন কেসে বের করব? একটা পাইপের মধ্যে কতটুকু হেড লস হয়, এলবো জয়েন্ট থাকলে, এক্সপ্যানশন থাকলে, কন্ট্রাকশন থাকলে এবং ভালভ, গ্লোব ভালভ থাকলে কেমন ধরনের হেড লসেস হয় সেটা আমরা আজকে ক্যালকুলেট করব। আমরা একটা গ্রাফ প্লট করব, একটা না অ্যাকচুয়ালি তিনটা গ্রাফ প্লট করব, হেড লস ভার্সেস ভেলোসিটি। এগুলো আমরা দেখবো, ক্লাসে শেষে বলে দিব কি ধরনের গ্রাফ প্লট করতে হবে, এবং সেই গ্রাফ থেকে তোমরা অ্যানালাইসিস করবা যে লসের ক্যারেক্টারিস্টিক্স গুলো কেমন। তারপরে আমরা ফ্রিকশন ফ্যাক্টর নামে একটা জিনিস ক্যালকুলেট করব, এবং লাস্টলি যেটা মাইনর লস কোফিশিয়েন্ট অফ এলবো, এক্সপ্যানশন, কন্ট্রাকশন, এগুলো। তো এগুলো যদি তোমাদের কাছে পরিচিত থাকে ফ্রম থিওরি ক্লাসেস, আলহামদুলিল্লাহ। যদি পরিচিত নাও থাকে, আমরা পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাব বাই দ্য এন্ড অফ দিস ক্লাস। ওকে, তো ফার্স্টেই আমাদেরকে আসলে জানতে হবে হোয়াট ইজ হেড লস। তো তোমাদের আগের এক্সপেরিমেন্ট গুলোতে যখন আমরা কথা বলেছি হেড নিয়ে, ফ্লুইড মেকানিক্সে হেড কি জিনিস? হেড ইজ এ মেজার অফ এনার্জি। ঠিক আছে, ফ্লুইডে আমরা হেড দিয়ে এনার্জি বুঝাই। ইউজুয়ালি আমরা এনার্জির জন্য যে ইউনিটটা ইউজ করি সেটা হলো জুল। বাট ফ্লুইড মেকানিক্সে ফ্লুইডের এনার্জি প্রকাশ করার জন্য, এক্সপ্রেস করার জন্য আমরা কি ইউজ করি? হেড ইউজ করি। যেমন কাইনেটিক এনার্জিকে আমরা তো বলে থাকি ভেলোসিটি হেড, তারপরে প্রেসার এনার্জিকে আমরা বলে থাকি প্রেসার হেড, তারপরে আমাদের পটেনশিয়াল এনার্জি থাকতে পারে, সেটাকে আমরা এইচ বা হাইট, শুধুমাত্র হাইট দিয়ে প্রকাশ করি। সো সহজ কথা হলো হেড হলো এনার্জি, বাট এটার ইউনিটটা হলো মিটার। ঠিক আছে, আমরা জুল ইউনিটে না প্রকাশ করে আমরা সেটাকে ইকুইভ্যালেন্ট একটা হাইটে নিয়ে যাই। এটা কিভাবে নিয়ে যাওয়া হয়, এটা একেবারে আমাদের ফার্স্ট এক্সপেরিমেন্টে তোমাদের সাথে কথা বলা হয়েছে। তাহলে হেড লস মানে বেসিক্যালি এনার্জি লস। একটা ফ্লুইড যখন কোনো ফ্লো করছে, তখন কোনো কারণে তার যদি এনার্জি লস হয়ে যায়, দেন দিস ইজ কল্ড হেড লস। তাহলে আমরা একটু দেখি, হেড লস রেফার্স টু এ মেজারমেন্ট অফ এনার্জি ডিসিপেটেড, মানে এনার্জি লস হয়ে গেছে ইন এ ফ্লুইড সিস্টেম। কি কি কারণে হতে পারে? ডিউ টু ফ্রিকশন, ফ্রিকশনের জন্য হতে পারে। ফ্লুইড যখন ফ্লো করে তখন ওর পাথে ফ্রিকশন থাকে, ফ্রিকশনের কারণে এনার্জি লস হয়। আর কি হতে পারে? ফিটিংস এর কারণে। আমাদের একটা ফ্লুইড যখন ফ্লো করে, যেই রাস্তা দিয়ে ফ্লো করে, ধরা যাক পাইপের মধ্যে দিয়ে ফ্লো করছে, সেই পাইপের মধ্যে কিন্তু কিছু কম্পোনেন্টস থাকে, ফিটিংস থাকে, ভালভস থাকে। ফিটিংস মানে কি? ওই যে জয়েন্ট দেওয়া হয়েছে, ধরা যাক দুইটা পাইপকে জয়েন্ট দেওয়া হয়েছে, পাইপকে বাঁকানো হয়েছে, এই জিনিসগুলো হলো ফিটিংস। এই বাধাগুলোর মধ্যে দিয়ে যখন আমার ফ্লুইড ফ্লো করে, তখনও কিন্তু সেখানে লস হয়। এটাকে তখন আমরা বলে থাকি, কি বলে থাকি সেটা পরে বলতেছি, বাট সহজ কথা হলো দুই কারণে লস হইতে পারে, ডিউ টু ফ্রিকশন এন্ড ডিউ টু ফিটিংস বা কম্পোনেন্টস। এটাকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করে ফেলি। নাম্বার ওয়ান, মেজর লস, এন্ড দ্য অ্যানাদার ওয়ান ইজ মাইনর লস। তাহলে মেজর লস কোনটা? ফ্রিকশনের জন্য যে লসটা হচ্ছে দ্যাট ইজ মেজর, এন্ড কম্পোনেন্টস এর জন্য যে লসটা হচ্ছে দ্যাট ইজ মাইনর। এখন এখানে একটু ক্লিয়ারিফাই করে দেওয়া ভালো যে মেজর লস মানে যে ওর অ্যামাউন্ট বেশি, আর মাইনর লস মানে যে ওর অ্যামাউন্ট কম, দ্যাট ইজ নট অলওয়েজ ট্রু। কোনো কোনো কেসে এমনও হতে পারে যে টোটাল মাইনর লস টোটাল মেজর লসের চেয়ে বেশি হয়ে গেছে। ইট ইজ পসিবল, ঠিক আছে। বাট ইউজুয়ালি আমাদের অনেক লম্বা যদি পাইপ হয়, সেক্ষেত্রে মেজর লসটা মাইনর লসের চেয়ে বেশি হয়, ঠিক আছে। বাট উল্টাটাও কিন্তু হতে পারে। এই ইনফরমেশন গুলা কিন্তু আবার আমাদের যখন কুইজ দিব আমরা নেক্সট উইকে, সেখানে তোমার ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে। সো এই কথাগুলো একটু আমরা খেয়ালে রাখবো। আচ্ছা, তো মেজর লস, মাইনর লস, পাইপের মধ্যে যে লস হয়, এই জিনিসটা ফার্স্টলি আমাদের রিপোর্ট করেছিলেন জিএইচএল হ্যাগেন। উনি এটা রিপোর্ট করেছিলেন 1839। তো তোমরা বুঝতে পারছো দিস ইজ ভেরি ভেরি ওল্ড ফিজিক্স। 1839-এ উনি কি রিপোর্ট করলেন? উনি যেটা রিপোর্ট করলেন যে এই যে আমাদের ভেলোসিটির সাথে প্রেসার ড্রপ,
প্রেসার ড্রপ মানে কি, এনার্জি লস হয়ে গেছে, প্রেসার কমে গেছে মানে এনার্জি লস হয়ে গেছে, দিস ইজ দ্য হেড লস। তো উনি দেখলেন যে ইফ উই ইনক্রিজ দ্য ভেলোসিটি, আমরা যত বেশি ভেলোসিটিকে ইনক্রিজ করব আমার এই প্রেসার ড্রপটা বাড়ে, প্রেসার ড্রপটা বাড়ে। ঠিক আছে, আমরা খেয়াল করতেছি যে ভেলোসিটি ইনক্রিজ করলে প্রেসার ড্রপ বাড়ে, তার মানে ভেলোসিটির সাথে অবশ্যই প্রেসার ড্রপের বা হেড লসের একটা রিলেশন আছে। বাট উনি খেয়াল করলেন যে এখানে শুরুতে আমার এটা যেই রেটে বাড়ে, একটু পরে রেটটা অনেক ফাস্টার হয়ে যায়, রাইট? প্রথমে দেখা যাচ্ছে যে ভেলোসিটি বাড়াচ্ছি, আমাদের প্রেসার ড্রপটা অলমোস্ট লিনিয়ারলি বাড়তেছে, বাট পরে এখানে দেখা যাচ্ছে প্রেসার ড্রপটা অনেক বেড়ে গেল। সো হোয়াট ইজ দিস, এটা কি জিনিস? তো উনি প্রথম আইডেন্টিফাই করলেন যেখানে দুইটা আলাদা রিজিমস আছে, দুইটা আলাদা রিজিয়ন আছে। কি হয় এই রিজিয়নে? এটা তোমরা ফ্লুইড মেকানিক্সে দেখেছো, একটা হলো ল্যামিনার ফ্লো আর একটা হলো টার্বুলেন্ট ফ্লো। যখন ল্যামিনার ফ্লো হচ্ছে তখন আমাদের এই ফ্রিকশনের কারণে হেড লসটা কম, আর যখন টার্বুলেন্ট ফ্লো হচ্ছে তখন ফ্রিকশনের কারণে কিন্তু এই হেড লসের অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে। এটা উনি ফার্স্টে ডিসকভার করলেন, ঠিক আছে? বাট কখন ল্যামিনার হবে কখন টার্বুলেন্ট হবে সেটা কিন্তু উনি ভালো করে বলতে পারেন নাই। উনি একটা এক্সপেরিমেন্ট করে দেখছেন যে না, একটা জায়গায় লস বেশি হয় ওটা ল্যামিনার, একটা জায়গায় লস কম হয় সেটা ল্যামিনার, একটা জায়গায় লস বেশি হয় দ্যাট ইজ টার্বুলেন্ট। কখন ল্যামিনার হবে কখন টার্বুলেন্ট হবে এইটা কে বললেন? এটা বললেন রেনল্ডস। রেনল্ডস এর নাম্বার আমরা সম্পর্কে সবাই জানি, ফ্লুইড মেকানিক্স যারাই পড়েছি, 1883-তে। তার মানে দেখা যাচ্ছে যে এরা মানে 40+ ইয়ার্স পরে রেনল্ডস এসে বললেন যে দেখো ভাই, আমি বলে দিচ্ছি কিভাবে বুঝবা যে ফ্লোটা কি ল্যামিনার নাকি টার্বুলেন্ট। তো উনি একটা ডাইমেনশনলেস নাম্বার দিলেন which is called রেনল্ডস নাম্বার and which is very very famous in fluid mechanics. এটা আমরা থিওরি ক্লাস থেকে জানি, দিস ইজ রো ভি ডি ডিভাইডেড বাই মিউ। এখানে রো কি জিনিস? রো ইজ দ্য ডেন্সিটি অফ দ্য ফ্লুইড, ভি হলো তার ভেলোসিটি, ডি হলো তার ডায়ামিটার যেই পাইপের মধ্যে দিয়ে আমার ফ্লুইডটা ফ্লো করছে, এন্ড মিউ এটা হলো ভিসকসিটি। তো উনি বললেন এই যে একটা ট্রানজিশন আমরা দেখতে পাই, কোন ট্রানজিশন? আওয়ার ফ্লুইড ফ্লো ইজ বিকামিং টার্বুলেন্ট ফ্রম ল্যামিনার টু টার্বুলেন্ট। এই ট্রানজিশনটা আসলে শুরু হয় একটা ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বারের পরে which is 2300. but be very very careful, this thing is only true for pipe flow. যখন আমাদের ফ্লোটা একটা পাইপের মধ্যে দিয়ে হবে তখনই কিন্তু এই কথাটা সত্যি। পাইপের মধ্যে দিয়ে না হয়ে যদি অন্য কোনো কিছু দিয়ে ফ্লো হয়, ওপেন চ্যানেল ফ্লো হয় বা ভিন্ন কিছু হয়, ইন দ্যাট কেস এই ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে যে কোনো জায়গায় কিন্তু ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বার বলে দিবা যে 2300, এটা কিন্তু বলা যাবে না, ইউ হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল, ঠিক আছে? রেনল্ডস নাম্বার কিন্তু ডিপেন্ড করে আমার ফ্লো জিওমেট্রির উপর, কোন জিওমেট্রি দিয়ে আমাদের ফ্লোটা হচ্ছে। ওকে, সো এই পর্যন্ত কি আমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার আছে কিনা যে আমরা কি বলতে চাচ্ছি? ফ্লো জিওমেট্রি ব্যাপারটা স্যার একবার একটু বলবেন? ফ্লো জিওমেট্রি মানে আমার ফ্লোটা কার মধ্যে দিয়ে হচ্ছে। ধরা যাক আমার ফ্লোটা হতে পারে একটা পাইপের মধ্যে দিয়ে, সেটা হতে পারে। আবার আমার ফ্লোটা হতে পারে, আমি তোমাকে ধরো একে দেখাই, যে এই মনে করো একটা পাইপ, এই পাইপের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, ঠিক আছে? পাইপের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে। ইন দিস কেস ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বার ইজ 2300, ঠিক আছে? বাট মনে করো যে তোমার ফ্লোটা হচ্ছে মনে করো একটা ওপেন চ্যানেল দিয়ে। ওপেন চ্যানেল মানে কি আমরা বুঝতে পারি? ওপেন চ্যানেল মানে মনে করো একটা ড্রেন উপরে খোলা, ঠিক আছে? এটা একটা ওপেন চ্যানেল, এর মধ্যে দিয়ে মনে করো পানি ফ্লো করছে, বুঝতে পারছো? এই যে Yes, sir. এর মধ্যে দিয়ে পানি ফ্লো করছে। সো এই কেসে কিন্তু তুমি বলতে পারো না যে ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বার 2300, ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছো? এই ভ্যালুগুলো কি এক্সপেরিমেন্টালি পাওয়া? এগুলো এক্সপেরিমেন্টালি পাওয়া, রাইট, এগুলো এক্সপেরিমেন্টালি পাওয়া। সো অ্যাগেইন আমাদের পাইপ ফ্লোর জন্য মনে রাখবো ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বার ইজ 2300, ঠিক আছে? ওকে, আর কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন্স আর অলওয়েজ অ্যাপ্রিসিয়েটেড, ঠিক আছে? তুমি কোয়েশ্চেন করবা, তাহলে আমারও বুঝতে সুবিধা হবে আর তোমাদেরও সুবিধা হবে, দুই দুই পক্ষেরই লাভ হবে, ঠিক আছে? এনি মোর কোয়েশ্চেন এই জায়গায়? ওকে, আই হোপ তাইলে আমরা সামনে যেতে পারি। এখন আমরা দেখব এই পাইপ ফ্লোর ব্যাপারটা, পাইপ ফ্লোর মধ্যে যে মেজর লসের ব্যাপারটা। মেজর লসটা কি বলেছিলাম, কেউ কারো কি মনে আছে?
মেজর লস কখন হয়? ফ্রিকশনের কারণে। ভেরি গুড, ফ্রিকশনের কারণে হয়। ঠিক আছে, এগুলো আমি জানি তোমরা জানো, তারপরও একটু জিজ্ঞেস করে নেওয়া যে আমরা সেম পেজে আসি কিনা। তাহলে ফ্রিকশনের কারণে মেজর লস হয়। এখন দেখো এখানে এই মেজর লসের আমরা একটা ক্যারেক্টারিস্টিক দেখব। তো মনে করো যে এই পাশে একটা রিজার্ভার আছে, রিজার্ভার মানে একটা বড় পানির ট্যাঙ্ক আছে, সেখান থেকে এই পাইপ দিয়ে পানিটা, সরি সেখান থেকে পানিটা কোথায় আসবে? এই পাইপের মধ্যে আসবে। ঠিক আছে, আমি পানি এক্সাম্পল হিসেবে বলতেছি, দিস ক্যান বি এনি ফ্লুইড। তাহলে এই পাশে একটা রিজার্ভার আর এখানে একটা পাইপ। তো এখন দেখো পানিটা যখন আমার পাইপের ভিতরে প্রবেশ করবে তার আগে যদি আমি পানির ভেলোসিটি প্রোফাইল মানে ভেলোসিটি ভেক্টর গুলো চিন্তা করি, তাহলে দেখতে কিন্তু এমন হবে। মানে পানি প্রবেশ করার আগে সবগুলোর ভেলোসিটি কিন্তু কনস্ট্যান্ট, প্রত্যেকটা পানির বিন্দুর ভেলোসিটি কনস্ট্যান্ট। বাট যখন কিনা এই পানির লেয়ারটা পাইপের ভিতরে ঢুকে যাবে তখন একটা অ্যামেজিং ঘটনা ঘটবে। সেটা কি? পাইপের সাথে বা পাইপের কাছাকাছি যে পানির অণুগুলো আছে তাদেরকে আমার এই পাইপটা কি করবে বলতো? থামায় ফেলবে না, তাদেরকে বাধা দিবে না। এটা কি বুঝতে পারি? যেই পানির অণুগুলো পাইপের বাউন্ডারির কাছাকাছি থাকবে তাদেরকে এই পাইপটা কি করবে? থামায় ফেলবে। ঠিক আছে, সোজা বাংলায় এই বাউন্ডারির সাথে, এই বাউন্ডারির গায়ে যে পানির কণাগুলো লেগে থাকে, এই বাউন্ডারির গায়ে যে পানির কণাগুলো লেগে থাকে তাদের ভেলোসিটি কত? কেউ কি বলতে পারবা? 0। জিরো। এটার একটা নাম আছে ফ্লুইড মেকানিক্সে, খুব ফেমাস একটা কন্ডিশন বলা হয়। এটা কি বলা হয়? কারো কি মনে আছে? নো নো নো, আমাদের বাউন্ডারিতে ফ্লুইডের ভেলোসিটি জিরো, এটা একটা নাম আছে, একটা কন্ডিশনের নাম আছে। নো, তারপরে কি জানি না, এটা আমরা থিওরিতে পড়ি নাই। নো স্লিপ কন্ডিশন, এটা কি আমরা পড়েছি? মনে পড়ে নাকি পড়ানো হয় নাই? এই টার্মটা পড়ানো হয় না। ওকে ফাইন, তাহলে আমি বলে দিচ্ছি, এটাকে বলে নো স্লিপ কন্ডিশন। স্লিপ মানে বুঝো তো, ওই যে পিছলায় পড়ে গেছে, এখানে কোনো স্লিপিং হবে না, স্লিপ করবে না। মানে এখানে যে পানির যে অণুগুলা থাকবে তারা একদম এই পাইপের গায়ে লেগে থাকবে, তাদের কোনো ভেলোসিটি থাকবে না, এটাকে বলা হয় নো স্লিপ কন্ডিশন। ঠিক আছে, তাহলে একেবারে পাইপের গায়ে লেগে থাকা যে পার্টিকেল গুলা তাদের ভেলোসিটি জিরো, তাই তো? এখন এতটুকু কি বুঝতে পারি কিনা, পাইপের গায়ে যেই পার্টিকেলস গুলো লেগে থাকবে তাদের ভেলোসিটি জিরো, দিস ইজ কল্ড নো স্লিপ কন্ডিশন। ঠিক আছে, এতটুকু আমাদের ক্লিয়ার থাকা উচিত। ওকে, এখন কথা হলো যে ফ্লুইডের আরেকটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা কি? দ্যাট ইজ কল্ড দ্য ভিসকসিটি। ভিসকসিটি কি জিনিস এটা কি কেউ বলতে পারবে? ভিসকসিটি কি জিনিস? হোয়াট ইজ ভিসকসিটি? ভিসকসিটি কি করে পানির মধ্যে? প্রত্যেকটা লেয়ারের মধ্যে শেয়ার ফোর্স ক্রিয়েট করে একটা একটা লেয়ার। ভেরি গুড, ভেরি গুড রিয়ন, যে এটা হলো আমার লেয়ারের মধ্যে শেয়ার ফোর্স তৈরি করে। সহজ বাংলায় বললে বাধা দেয়, একটা লেয়ার আর একটা লেয়ারকে বাধা দেয়, তাই তো কথা? তাহলে এখন তুমি চিন্তা করো, এই মাঝখানে যেই পানির অণু আছে তার ভেলোসিটি কি? অনেক হাই না? বাট একদম উপরে যে লেগে আছে তার ভেলোসিটি কত? জিরো। তাহলে এই জিরো ভেলোসিটি তার পরের লেয়ার গুলোকে বাধা দিতে থাকবে না? আমরা কথাটা বুঝতে পারি? নো স্লিপ কন্ডিশনে উপরের ভেলোসিটি জিরো, আর ভিতর আর মাঝখানে কিন্তু ভেলোসিটি স্টিল অনেক হাই, কিন্তু এই এই উপরের লেয়ার সে তারপরের লেয়ারকে বাধা দিবে, সে তারপরের লেয়ারকে বাধা দিবে, তাই না? যখন যেই মুহূর্তে পানি এই পাইপের মধ্যে ঢুকলো তখন কিন্তু ভিতরের গুলা এখনো বাধাটা টের পায় নাই, বাধাটা শুধু পাইছে উপরের লেয়ারটা। যত পানি ভিতরের দিকে ঢুকতে থাকবে তত এই বাধাটা পরের লেয়ার গুলোতেও পৌঁছাতে থাকবে। ঠিক আছে, যেমন পানি যখন এখানে চলে আসবে তখন আমরা যদি খেয়াল করি তখন হয়তো আমার ভেলোসিটি প্রোফাইলটা দেখতে এইরকম। ঠিক আছে, এরকম দেখতে ভেলোসিটি প্রোফাইল। তার মানে কি? আমরা দেখতে পাচ্ছি যে পানির ভেলোসিটি যে স্লো হইছে সেটা কতটুকু অংশে স্লো হইছে ভালো করে খেয়াল করো। এই যে এই পুরো অংশে স্লো হইছে, বাট এই জায়গাটায় এখনো কিন্তু স্লো ডাউন হয় নাই। এখন এখানে এখন পর্যন্ত ওই বাধার ইফেক্টটা এসে পৌঁছায় নাই। বাট এই পানিটা যখন ফ্লো করতে 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 ভিতরে ঢুকে যাবে একটা সময় কিন্তু পুরোটায় এই ইফেক্টটা পৌঁছা যাবে, পুরো ভিসকসিটির ইফেক্ট পুরোটা ভেলোসিটি প্রোফাইল জুড়ে কাজ করবে। এই অবস্থাটাকে তখন আমরা কি বলি?
এটাকে আমরা তখন বলি ডেভেলপড ভেলোসিটি প্রোফাইল, ফুললি ডেভেলপড ভেলোসিটি প্রোফাইল। তার মানে ভিসকসিটির যে ইফেক্ট সেটা একেবারে বাউন্ডারি থেকে শুরু করে সেন্টার পর্যন্ত সবখানে ভিসকসিটির ইফেক্টটা পৌঁছাইছে। আর শুরুতে কি আছে, শুরুতে ভিসকসিটির ইফেক্টটা একটা রেঞ্জ পর্যন্ত কাজ করতেছে, মাঝখানে কিছু অংশে ভিসকসিটির ইফেক্টটা তখনও পৌঁছায় সারে নাই। ঠিক আছে, তাহলে মাঝখানের অংশটায় যেহেতু ভিসকসিটির ইফেক্ট নাই, ওই মাঝখানের অংশটাকে আমরা কি বলি, মাঝখানের অংশটাকে আমরা বলি ইনভিসিড কোর ফ্লো। তার মানে মাঝখানের অংশে আসলে ভিসকসিটির ইফেক্টটা নাই, মানে ইনভিসিড। ঠিক আছে, এবং এটা মাঝখানে আছে দেখে তাকে আমরা বলছি কোর। ঠিক আছে, তাহলে শুরুতে কি হবে, শুরুতে একেবারে উপরের লেয়ার গুলো বাধা পাবে, মাঝখানে ভিসকসিটির ইফেক্ট পৌঁছায় নাই, এই ফ্লুইড পার্টিকেল গুলো যত ভিতরে প্রবেশ করতে থাকবে তত ভিসকসিটির ইফেক্ট পুরোটার মধ্যে ছড়াইতে থাকবে, এন্ড আলটিমেটলি একটু পরে গিয়ে আমরা ফুললি ডেভেলপড ভেলোসিটি প্রোফাইল পাবো, যেখানে ভিসকসিটির ইফেক্টটা একেবারে এক মাথা থেকে শুরু করে পুরো প্রোফাইল জুড়ে আমার ভিসকসিটির ইফেক্টটা থাকবে। ঠিক আছে, এটা হলো ফুললি ডেভেলপড ভেলোসিটি প্রোফাইল। এখন তোমাদের কাছে কোয়েশ্চেন হলো, এই ফুললি ডেভেলপড ভেলোসিটি প্রোফাইল এটার শেপ কেমন হয়? এটা কি কেউ বলতে পারবা? এটা কি আসলে ম্যাথমেটিক্যালি এই শেপটা কি হয়? এটা তোমরা পড়েছো, প্যারাবোলিক হয়। এটা প্রমাণ করেছি না থিওরি ক্লাসে? আমি যদিও জানি না, বাট মেবি করেছো, তাই না? যে এই ভেলোসিটি প্রোফাইল এটা কিন্তু প্যারাবোলিক হয়। কোন কেসে হয়? কোন কেসে হয়? ইট ইজ ফর ল্যামিনার। ঠিক আছে, ফর ল্যামিনার ফ্লো, ফর ল্যামিনার ফ্লো এই ফুললি ডেভেলপড ভেলোসিটি প্রোফাইলটা আমাদের প্যারাবোলিক। ঠিক আছে, ফুললি ডেভেলপড ভেলোসিটি প্রোফাইল এটা কি হবে ভাইয়া? এটা হবে প্যারাবোলিক। প্যারাবোলিকের ডাবল এল না একটা এল আমি ভুলে গেছি, একটা এল না ডাবল এল? আচ্ছা হোক, আইডিয়া বুঝলেই হয়েছে, একটা বানান ভুলে হলে কিছু হবে না। এখন কোয়েশ্চেন হলো যে, আমাদের যতটুকু অংশে ফুললি ডেভেলপমেন্টটা ঘটে নাই ততটুকু অংশের একটা নাম আছে, তাকে আমরা বলি এন্ট্রেন্স রিজিয়ন বা ডেভেলপিং প্রোফাইল রিজিয়ন। কেন? কারণ এখানে ওই এন্ট্রেন্সের ইফেক্টটা এখনো আছে, আর তারপরে এন্ট্রেন্স লেন্থটা পার হয়ে যাওয়ার পরে আমরা সেটাকে বলতেছি ফুললি ডেভেলপড ফ্লো রিজিয়ন। ঠিক আছে, তাহলে ফ্লুইড যখন কোনো পাইপের মধ্যে দিয়ে প্রবেশ করে, ফার্স্টলি এর এই প্যারাবোলিক প্রোফাইলটা ডেভেলপ করতে থাকে, যতটুকু অংশ জুড়ে ডেভেলপ করে সেটা এন্ট্রেন্স, এর পরে সেটা ফুললি ডেভেলপড। এতক্ষণে যা কথা বললাম এইটুকু সবার কাছে ক্লিয়ার আছে কিনা বা কারো মনে সন্দেহ জাগতেছে কিনা? ক্লিয়ার স্যার। ওকে ফাইন। এর মধ্যে আমি এবার সার্চ করে দেখেছি প্যারাবোলিকে আমাদের এল একটা, সেটা চেঞ্জ করে দিই। ফাইন, এখন আমরা যেটা দেখব, হ্যাঁ বলো। এটা তো হচ্ছে নরমাল ফ্লুইডের ক্ষেত্রে। এখন স্যার মানে যদি মার্কারির ক্ষেত্রে চিন্তা করি তখন তো নো স্লিপ কন্ডিশন যেটা সেটা কাজ করবে না, তো তখন কি ভিসকোসিটি ফ্লোটাও সেম থাকবে? না, নো স্লিপ কন্ডিশন কাজ করবে তো, কেন কাজ করবে না মনে হলো? পাইপের গায়ে তো মার্কারি থাকবে না। না না না, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। ওইটা তুমি যেটা বলছো দ্যাট ইজ আওয়ার কন্ট্যাক্ট অ্যাঙ্গেল, দ্যাট ইজ ডিপেন্ডেন্ট অন কন্ট্যাক্ট অ্যাঙ্গেল। কন্ট্যাক্ট অ্যাঙ্গেল কার উপরে ডিপেন্ড করে? কন্ট্যাক্ট অ্যাঙ্গেলের ঘটনা কিন্তু তোমার অন্য একটা ফ্লুইড প্রপার্টির উপরে ডিপেন্ড করে, সেটা হলো সারফেস টেনশন। ঠিক আছে, ওটা হলো সারফেস টেনশনের জন্য। বাট এখানে কিন্তু জিনিসটা সারফেস টেনশন না, এটা কিন্তু ফ্রিকশন। যখন একটা লেয়ার আরেকটা লেয়ারের উপর দিয়ে ফ্লো করার চেষ্টা করে, বা একটা অবজেক্ট আরেকটা অবজেক্টের উপর দিয়ে ফ্লো করার চেষ্টা করে, তখন কিন্তু সে বাধা দেয়, অলওয়েজ বাধা দেয়। মার্কারি হইলেও বাধা পাবে, আমাদের ওয়াটার হইলেও বাধা পাবে। ঠিক আছে, এই নো স্লিপ কন্ডিশনটা আমাদের অলমোস্ট অলমোস্ট অল কেসে আমরা দেখছি এটা ট্রু। খুব যদি তুমি অনেক রেয়ারিফাইড গ্যাস নাও সেই ক্ষেত্রে হয়তো তোমার একটা দুইটার ব্যতিক্রম হতে পারে। রেয়ারিফাইড গ্যাস মানে যেখানে আমার পার্টিকেলের সংখ্যা অনেক অনেক কম, বাট বাল্ক ফ্লুইডের জন্য মানে অনেকগুলা ফ্লুইড আছে,
এরকম কেসে এই নো স্লিপ কন্ডিশনের কোনো ভ্যারিয়েশন কিন্তু আমরা ইউজুয়ালি ধরি না, সবসময় আমরা ধরে নিই নো স্লিপ কন্ডিশনটা ভ্যালিড এবং উইচ ইজ এ ভেরি অ্যাকুরেট অ্যাজাম্পশন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, জি স্যার। ওকে ফাইন। এখন আমরা এই যে এখানে একটু দেখি যে আমাদের এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখো আমাদের প্রেসার যে ড্রপটা বা হেড লস যেটা, সেটা কোন রিজিয়নে বেশি হচ্ছে একটু দেখো তো, কোথায় তাড়াতাড়ি প্রেসার ড্রপ হচ্ছে একটু দেখো তো। আমাদের ডেভেলপড রিজিয়নে কি বেশি প্রেসার ড্রপ হয়, নাকি আমাদের ডেভেলপিং রিজিয়নে বেশি প্রেসার ড্রপ হয়? ডেভেলপিং রিজিয়নে বেশি ড্রপ। রাইট, ডেভেলপিং রিজিয়নে বেশি প্রেসার ড্রপ হচ্ছে। দেখো ডেভেলপড রিজিয়নে যেই ড্রপটা হয় সেই রেটটা যদি আমরা কনসিডার করি, তাহলে কিন্তু আসলে আমাদের এই প্রেসার ড্রপ প্রোফাইলটা দেখতে এইরকম হওয়ার কথা ছিল। ঠিক আছে, বাট আমরা দেখতে পাচ্ছি এই এন্ট্রেন্সের ডেভেলপিং রিজিয়নের কারণে আমার প্রেসার ড্রপটা কিন্তু হচ্ছে আরো বেশি। দিস থিং ইজ কল্ড এন্ট্রেন্স প্রেসার ড্রপ। ঠিক আছে, এটা এন্ট্রেন্সের কারণে বা এই ডেভেলপিং রিজিয়নের কারণে একটা এক্সট্রা প্রেসার ড্রপ হয়েছে। এখন আমরা যদি এটাকে বলি যে কোন কেসে আমাদের এই ডেভেলপিং প্রোফাইলটার বা এই এন্ট্রেন্স রিজিয়নটার লেন্থ কতটুকু, সেটা আমরা বের করতে পারি এই দুইটা ইকুয়েশন থেকে। ল্যামিনারের জন্য আমাদের এই এন্ট্রেন্স লেন্থ এলই, সেটাকে আমরা এই ইকুয়েশন থেকে বের করতে পারি। আর টার্বুলেন্ট ফ্লো, যার জন্য রেনল্ডস নাম্বার যদি 10⁻⁷ এর চেয়ে কম হতে হবে, ইন দ্যাট কেস আমাদের এই ইকুয়েশন দিয়ে আমরা এন্ট্রেন্স লেন্থটা বের করতে পারি। ঠিক আছে, এখানে ডি মানে কি বলতো, এখানে ডি মানে কি হতে পারে? পাইপের ডায়ামিটার। পাইপের ডায়ামিটার, রাইট। এখানে ডি হলো পাইপের ডায়ামিটার আর এটা হলো রেনল্ডস নাম্বার। এখানে ছোট করে একটা ডি দেওয়া, মানে এই রেনল্ডস নাম্বারটা বের করার জন্য আমরা যেই ডিটা ইউজ করেছি সেটা হলো এই ডিটা। ঠিক আছে, এই এগুলো আমাদের মুখস্থ করতে হবে না, এগুলো জাস্ট তোমাদেরকে একটু বোঝানোর জন্য দেওয়া, নাথিং এলস। ঠিক আছে, এটা আমাদের আজকের এক্সপেরিমেন্টের পার্টও না, জাস্ট তোমাদের সাথে একটা কথাই শেয়ার করব। আমরা আজকের এক্সপেরিমেন্টে বা আমাদের এই লেকচারে আমরা শুধুমাত্র এই ফুললি ডেভেলপড রিজিয়ন নিয়েই কাজ করব, কারণ তুমি দেখতে পাচ্ছ এন্ট্রেন্স রিজিয়নে ঘটনা কিন্তু একটু ঝামেলার আছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে অ্যাজিউম করে নিব যে পুরোটা পাইপের মধ্যে আমাদের ভেলোসিটি ফ্লোটা হলো, ভেলোসিটি প্রোফাইলটা হলো ফুললি ডেভেলপড। ওকে, এটাই হলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আমাদের আজকের এক্সপেরিমেন্টের জন্য অ্যাজাম্পশনটা কি, কি অ্যাজিউম করে নিচ্ছি আমরা? ফুললি ডেভেলপড। ফুললি ডেভেলপড ফ্লো। থ্যাংক ইউ, ফুললি ডেভেলপড ফ্লো। তাহলে আমাদেরকে এগুলো নিয়ে আসলে মাথা ঘামাতে হবে না, জাস্ট আমরা জানার জন্য জেনে রাখলাম, কারণ অ্যাজ এন ইঞ্জিনিয়ার আমাদের এগুলো জানতে হয় যে কখন কোন জিনিসটা আমরা ইউজ করব আর কখন কোনটা অ্যাভয়েড করব। হলো ফুললি ডেভেলপড ফ্লো। ঠিক আছে স্যার, এন্ট্রান্স লেন্থটা কতটুকু, মানে স্টার্টিং পয়েন্ট থেকে ওই যে ডেভেলপিং রিজিয়ন পর্যন্ত? রাইট রাইট, এই যে দেখো এখানে স্টার্ট হইলো, পাইপে এন্টার করলো, আর এইখানে এসে ফুললি ডেভেলপড হলো। তাহলে দিস লেন্থ ইজ দ্য এন্ট্রেন্স লেন্থ। ঠিক আছে, যতক্ষণ ধরে এই প্রোফাইল ডেভেলপমেন্টটা চলছে সেটা হলো আমাদের এন্ট্রেন্স লেন্থ। এন্ট্রান্স প্রেসার ড্রপটা কেন হয়? এন্ট্রেন্স প্রেসার ড্রপটা এই যে আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমাদের শিয়ার ফোর্সটা কিন্তু বেশি। এটা কি বোঝা যায়? কোথায় আমাদের শিয়ার ফোর্স কার উপরে ডিপেন্ড করে বলতো? ভেলোসিটির ডেরিভেটিভের উপরে ডিপেন্ড করে না? এরকম কিছু কি খেয়াল আছে? ডিভি ডিএক্স, যে ভেলোসিটিটা কত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, তাই না? এরকম কিছু, এটা পার্শিয়াল ডেরিভেটিভ দেওয়া উচিত ছিল, বাট এইখানে একটা ভেরিয়েবলের উপরে ডিপেন্ড করে। একটা জিনিস তুমি খেয়াল করো, কোথায় আমাদের এই এই স্লোপটা বেশি? এইখানে কি স্লোপ বেশি নাকি এইখানে স্লোপ বেশি? একটু চিন্তা করো তো, স্লোপটা কোথায় বেশি? স্লোপ বুঝতেছো তো? ফুলি ডেভেলপড। ফুললি ডেভেলপডে কিন্তু Fully স্লোপটা developed. কম। দেখো এখানে দেখো এইটা স্লোপ, এই অ্যাঙ্গেলটা চিন্তা করো, ডেভেলপিং এ স্লোপটা বেশি, তাই না? মানে সরি, স্লোপটা বেশি বলতে আমি যেটা বুঝাচ্ছি যে স্লোপটা হলো স্টিপ, তাই না? খুব তাড়াতাড়ি হলো আমার এখানে চেঞ্জটা হচ্ছে, বুঝতে পারতেছো? স্লোপ সেখানে বেশি। ওকে, মানে খুব খারাপ ভাবে চেঞ্জ হচ্ছে, জিনিসটা মানে বুঝাতে পারতেছি না। একটা হলো এইভাবে চেঞ্জ হচ্ছে, আর একটা হলো ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। এখানে হলো আমার ফাস্টার রেটে ভেলোসিটি প্রোফাইল, ভেলোসিটির এখানে চেঞ্জটা আছে। এখানে হলো আমার শিয়ার স্ট্রেস বেশি, শিয়ার স্ট্রেস বেশি হলে শিয়ার ফোর্স বেশি, শিয়ার ফোর্স বেশি হলে প্রেসার ড্রপটাও বেশি। ঠিক আছে, ই এন্ট্রান্সের কারণে তারপরে আমাদের স্লোয়ার রেটে ড্রপটা হচ্ছে। ওকে,
বাট আমাদের ওই যে বললাম খুব বেশি টেনশন করার দরকার নাই, কারণ আমরা শুধুমাত্র আজকের জন্য বা ইভেন আমাদের এই হয়তো ফুল ফ্লুইড মেকানিক্স কোর্সের জন্যই আমরা শুধুমাত্র ডেভেলপিং রিজিয়ন নিয়েই কাজ করব। ওকে ওকে স্যার। ফাইন, তাহলে এখন কথা হলো আমরা এই মেজর লসটা কিভাবে আমরা বের করি। তো এখানে আমরা একটু দেখে নেই, একটু খেয়াল করো, এটা প্যারাবোলিক কার্ভ, এটা কিন্তু আমাদের ল্যামিনার ফ্লো এর জন্য। আর যখন কিনা আমাদের টার্বুলেন্ট ফ্লো হয় তখন তুমি দেখতে পাচ্ছ যে এখানে আমাদের এটা কিন্তু পুরোপুরি প্যারাবোলিক না, এখানে দেখো স্লোপটা বেশি, তারপরে আবার স্লোপ কম। এই জায়গায় বাউন্ডারির কাছে যেহেতু স্লোপটা বেশি, এখানে কিন্তু ওই ভিসকাস শিয়ারটা বেশি হবে, আর ভিসকাস শিয়ার বেশি হলে তখন সেখানে কিন্তু আমাদের প্রেসার ড্রপটাও বেশি হবে, মেজর লসটা বেশি হবে। তাহলে আমাদের মানে আমাদের সোজা কথা ল্যামিনার ফ্লো এর চেয়ে টার্বুলেন্ট ফ্লোতে প্রেসার ড্রপ বেশি। ঠিক আছে, কেন হচ্ছে কিভাবে হচ্ছে এটার জন্য তোমাকে তোমার ইকুয়েশন গুলার দিকে আরো মনোযোগ সহকারে তাকাতে হবে। ঠিক আছে, ওকে, আমি খুব বেশি ইয়েতে যেতে চাচ্ছি না, বাট তোমরা যদি ইন্টারেস্টেড হও দেন আই ক্যান এক্সপ্লেন যে হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। আর তোমরা যদি এতটুকু বুঝে থাকো তাহলে সমস্যা নাই, তোমাদের উপরে, ইউ ক্যান আস্ক। এক্সপ্লেন করলে ভালো হয়। আচ্ছা, এক্সপ্লেন করলে ভালো হয়। আমাদের কি এই ইকুয়েশনটা মনে আছে যে শিয়ার স্ট্রেসের যে ইকুয়েশন, এই যে এটা না, এটা আমাদের ইকুয়েশন না, শিয়ার স্ট্রেসের যে ইকুয়েশন, শিয়ার স্ট্রেস। এখন তাহলে শিয়ার স্ট্রেস কখন বেশি হবে? যখন আমাদের এই ওয়াই অ্যাক্সিসে ভেলোসিটিটা তাড়াতাড়ি চেঞ্জ হবে। ট্রু? এটা মানো? আচ্ছা, এখন তুমি চিন্তা করো যে কোন কেসে ভেলোসিটিটা তাড়াতাড়ি চেঞ্জ হয়, এই কেসে নাকি এই কেসে? কোন কেসে তাড়াতাড়ি চেঞ্জ হয়? দেখো এখানে তোমার ভেলোসিটি চেঞ্জ করার জন্য বেশি নিচে নামা লাগে, আর এখানে অল্প একটু নিচে নামলে কি হচ্ছে, ভেলোসিটি চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমাদের ডিভি ডিওয়াই কোথায় বেশি? এখানে বেশি না? তাহলে শিয়ার স্ট্রেস কোথায় বেশি? নিচেরটাই বেশি। তাহলে শিয়ার স্ট্রেস যেখানে বেশি, তুমি বুঝছো তো শিয়ার স্ট্রেস কেন হইছে? ওখানে ফ্রিকশনের জন্য হইছে। শিয়ার স্ট্রেস যেখানে বেশি, ফ্রিকশন বেশি, ফ্রিকশন বেশি হলে লস বেশি। ক্লিয়ার? ওকে স্যার। এখন কি ঠিক আছে? জি স্যার। ওকে ফাইন। ওকে, নাও এখন যদি আমরা আসি, সেটা হলো আমাদের এখানে ডার্সি-ওয়েইসব্যাক ইকুয়েশন। ফ্রম দিস ইকুয়েশন উই ক্যান ফাইন্ড দ্য প্রেসার ড্রপ বা হেড লস। ঠিক আছে, খুবই ফেমাস ইকুয়েশন। এটা কি বলে? এই প্রেসার ড্রপ বা মেজর লস, দিস ইজ ইয়োর মেজর লস, মেজর হেড লস ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার বাই 2g। হোয়াট ইজ ভি স্কোয়ার বাই 2g? তো বলো তো ভি স্কোয়ার বাই 2g কি জিনিস? এটা কি? কাইনেটিক হেড অর ভেলোসিটি হেড। ঠিক তো, ভেলোসিটি হেড। তাহলে ওই যে আমাদের 1839 একজন একটা কথা বলে গেছিল, যে কোথায় গেল সেটা, নাম তো আমি ভুলে গেছি, হ্যাগেন। উনি বলে গেছিল যে আমাদের ভেলোসিটি বাড়লে প্রেসার ড্রপ বাড়ে। সেম জিনিস আমাদেরকে ডার্সি-ওয়েইসব্যাকও বলছে যে ইফ ইউ হ্যাভ হায়ার ভেলোসিটি হেড দেন ইউ উইল হ্যাভ মোর হেড লস। আর কার কার উপরে ডিপেন্ড করে? ইট ডিপেন্ডস অন দ্য লেন্থ। খেয়াল করো, এটা তোমার কমন সেন্সের সাথে যায়। তুমি যদি একটা লম্বা লেন্থের পাইপ নাও, বিশাল লম্বা লেন্থের পাইপ নাও, দেন তোমার হেড লস বেশি হবে নাকি ছোট্ট একটা লেন্থে হেড লস বেশি হবে? লম্বা পাইপে বেশি হবে। এটা খুব কমন সেন্স, তাই না? বেশি রাস্তা দিয়ে যাবে, বেশি ফ্রিকশন খাবে, বেশি লস হবে। নাও ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ডায়ামিটার। তুমি যদি চিকন পাইপ নাও আর যদি তুমি মোটা পাইপ নাও, কোন ক্ষেত্রে লস বেশি হবে? তুমি চিন্তা করো। চিকন পাইপে বেশি হবে, রাইট? চিকন পাইপে বেশি হবে। সো ইন দ্যাট কেস আমাদের this head loss is inversely proportional to the diameter of the flow or diameter of the pipe. এতটুকু মেক সেন্স করে? ভেলোসিটির উপর ডিপেন্ড করবে, লেন্থের প্রপোর্শনাল, ডায়ামিটারের ইনভার্সলি প্রপোর্শনাল। ক্লিয়ার? মাঝখানে একটা ফ্যাক্টর বসে আছে, এফ, রেড কালার দিয়ে মার্ক করা আছে। দিস ইজ কল্ড ডার্সি ফ্রিকশন ফ্যাক্টর, and this is a dimensionless parameter. That means it has no unit. এটা একটা ডাইমেনশনলেস প্যারামিটার, ফ্রিকশন ফ্যাক্টর এফ। এই ফ্রিকশন ফ্যাক্টরটা কার কার উপরে ডিপেন্ড করে? এই অনেক কিছুর উপর ডিপেন্ড করে। ইট ডিপেন্ডস অন দ্য রেনল্ডস নাম্বার। রেনল্ডস নাম্বারের সাথে এই ফ্রিকশন ফ্যাক্টর চেঞ্জ হয়। ইট ডিপেন্ডস অন পাইপ রাফনেস। রাফনেস বেশি হলে আমাদের কি হচ্ছে,
এই ফ্রিকশন ফ্যাক্টরটা বেড়ে যায়। ডাক্ট শেপ, আমাদের ডাক্টের শেপের উপর ডিপেন্ড করে আমাদের এই ফ্রিকশন ফ্যাক্টরটা চেঞ্জ হইতে পারে। মানে এটা কি সার্কুলার, মানে সার্কুলার পাইপ নাকি ক্রস সেকশনটা ডিফারেন্ট, এটার উপরে ডিপেন্ড করে এফ ক্যান চেঞ্জ। এই ল্যামিনার ফ্লোর জন্য আমরা যেটা দেখি, এই ল্যামিনার ফ্লোর জন্য আমাদের এফ, দিস ইজ অ্যাকচুয়ালি 64 ডিভাইডেড বাই রেনল্ডস নাম্বার। ওকে, 64 ডিভাইডেড বাই রেনল্ডস নাম্বার। তাহলে ল্যামিনার ফ্লোর জন্য তুমি একটা জিনিস খেয়াল করো, ল্যামিনার ফ্লোর জন্য এই এফ এর ভ্যালু বের করা কিন্তু খুবই খুবই সিম্পল। তুমি যা 64 নিবা, রেনল্ডস নাম্বার বের করবা, ডিভাইড করে দিবা টু গেট দ্য ভ্যালু অফ এফ। আচ্ছা, তাহলে এখন একটা কথা বলো, আমার যদি ল্যামিনার ফ্লো হয় আর আমি যদি পাইপের রাফনেস বাড়াই, তাহলে কি ফ্রিকশন ফ্যাক্টর বাড়বে? আমার ল্যামিনার ফ্লো আমি কি করছি, পাইপের রাফনেস বাড়াই দিছি, দুইটা পাইপের মধ্যে আমি ফ্লো করাচ্ছি, সেম টাইপের ফ্লো, সেম ভেলোসিটি, সেম ডায়ামিটার, এভরিথিং সেম, একটাতে রাফনেস বেশি একটাতে রাফনেস কম, তাতে কি ফ্রিকশন চেঞ্জ হবে কিনা? স্যার ল্যামিনারের ক্ষেত্রে তো রাফনেসের উপর ডিপেন্ডেন্ট না। রাইট, ল্যামিনারের বেলায় রাফনেসের উপর ডিপেন্ডেন্ট না, ইট অনলি ডিপেন্ডস অন রেনল্ডস নাম্বার। ইফ ইউ চেঞ্জ দ্য রাফনেস, রেনল্ডস নাম্বার ওয়ন্ট চেঞ্জ, রেনল্ডস নাম্বার ডাজ নট ডিপেন্ড অন রাফনেস। তাহলে তুমি পাইপের রাফনেস যা খুশি তাই করো, ইফ দ্য ফ্লো ইজ ল্যামিনার দেন ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দ্যাট, তোমার ফ্রিকশন এর উপরে ডিপেন্ডেন্ট হবে না। ওকে, মাথায় রেখো, এগুলো কুইজ কোয়েশ্চেন, মাথায় রেখো। বাট ইন কেস অফ turbulent flow, then it depends on the roughness, surface roughness. কিভাবে ডিপেন্ড করে, এটার জন্য একটা এখানে ফর্মুলা দেখতে পাচ্ছি, খুবই বিদঘুটে ফর্মুলা, এন্ড এটা একটা ইমপ্লিসিট ফর্মুলা, আমি বুঝাচ্ছি। এই ইকুয়েশনটা আমাদের কি বের করে, এটা হলো আমাদের এই ফ্রিকশন ফ্যাক্টর বের করে ফর টার্বুলেন্ট ফ্লো, ঠিক আছে? বাট তুমি এখানে ভ্যালু বসাইলেই বের করতে পারবা না। কেন বের করতে পারবা না? দেখো, এখানে যেই এফটা তুমি বের করবা, এটা আমার লেফট সাইডেও আছে, রাইট সাইডেও আছে, ঠিক আছে? এখানে এফটাকে এই ইকুয়েশন থেকে বের করে আনা সহজ না, ঠিক আছে? এটাকে বলা হয় ইমপ্লিসিট ইকুয়েশন, এই জন্য এটাকে ডিরেক্টলি সলভ করা ইজ ভেরি ডিফিকাল্ট। সো এই ফর্মুলাটা আসলে আমরা ইউজ করব না, বাট এই ফর্মুলার উপরে বেস করে একটা চার্ট বানানো হয়েছে, একটা গ্রাফ আঁকা হয়েছে, উই উইল ইউজ দ্যাট ওয়ান, ঠিক আছে? ফাইন, তাহলে এটাকে আমরা কি বলছি, দিস ইজ কোলব্রুক হোয়াইট ফর্মুলা, ঠিক আছে? 1939 এ এসেছে। এটা দিয়ে আমরা কি বের করতে পারি, এটা দিয়ে আমরা বের করতে পারি ফ্রিকশন ফ্যাক্টর। অলরাইট, এখানে দেখো, এখন কথা হইলো এর মধ্যে রাফনেস কোথায়? এই যে এপসিলনটা যে তুমি দেখছো, দিস ইজ দ্য রাফনেস। ওকে, দিস ইজ দ্য রাফনেস, epsilon is your roughness. Clear? Epsilon is your roughness. How epsilon is your roughness? এপসিলন হলো, মনে করো তোমার কাছে এই একটা পাইপ আছে, এই পাইপের সারফেসটা এটা কি স্মুথ, এর মধ্যে তুমি যদি মাইক্রোস্কোপে দেখো, তুমি কি এরকম কিছু দেখবা না? এরকম উঁচু নিচু দেখবা, ঠিক আছে? এরকম তুমি কিছু একটা দেখবা। আচ্ছা, আমি এটা এভাবে আঁকি, এই মনে করো এরকম উঁচু নিচু। তুমি যদি এটার একটা অ্যাভারেজ হাইট বের করো, এই উঁচু নিচুর অ্যাভারেজ তুমি যদি হাইটটা বের করো, দেন দিস ক্যান বি থট অ্যাজ দ্য ভ্যালু অফ এপসিলন, ঠিক আছে? যে অ্যাভারেজলি আমার রাফনেসটা কত, ঠিক আছে? কতটুকু হাইটে এটা উঁচু নিচু হয়, এরকম কিছু একটা। ওকে, সো দিস ইজ ইয়োর এপসিলন, ঠিক আছে? তাহলে এপসিলনের উপর আমার এপসিলনটা হলো রাফনেস আর ডি হলো ডায়ামিটার। এপসিলন আমাদের লাগবে, বাট এই ইকুয়েশনটা আমাদের লাগবে না। এই ইকুয়েশনের জায়গায় আমরা কি ইউজ করি? মেবি ইউ আর অলরেডি ফ্যামিলিয়ার উইথ দিস থিং, দিস ইজ দ্য মুডি ডায়াগ্রাম। সরি, আচ্ছা, মুডি ডায়াগ্রাম। হ্যাঁ, এটা মুডি ডায়াগ্রাম, রাইট। আরেকজন মনে হয় কিছু বলছিলা? ওকে, ফাইন, লেটস সি, দিস ইজ দ্য মুডি ডায়াগ্রাম, ঠিক আছে? সো as we can see যে আমাদের এখানে মুডি ডায়াগ্রামে আমাদের যে কোনো রেনল্ডস নাম্বারের জন্য আমরা কি করতে পারি, এই ফ্রিকশন ফ্যাক্টর এফ কে আমরা ক্যালকুলেট করতে পারি ইউজিং দিস ডায়াগ্রাম, ঠিক আছে? তো কিভাবে ক্যালকুলেশন গুলা করব সেটা আমি একটু পরে বলে দিচ্ছি। তো দেখো,
এখানে তুমি কিছু ভ্যালুস দেখতে পাচ্ছ, এগুলো হলো রিলেটিভ রাফনেস এপসিলন ওভার ডি। তার মানে তোমার এপসিলন জানতে হবে, ডি জানতে হবে। এপসিলন আর ডি কে তুমি ডিভাইড করে তুমি কি পাবা? এপসিলন আর ডি কে তুমি ডিভাইড করে তুমি যেটা পাবা, দিস ইজ দ্য রিলেটিভ রাফনেস। ঠিক আছে, এখন ধরা যাক তুমি এপসিলন আর ডি এদেরকে তুমি ডিভাইড করে পাইলা 0.006, কথার কথা বলছি 0.006, এটা তুমি পাইলা। এই যে এখানে দেখা যায়, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, এটা তুমি পাইলা। তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি যদি 0.006 পাও, তাহলে এখানে তুমি যে এই পিঙ্ক লাইনটা, যেটাকে আমি এখন রেড দিয়ে হাইলাইট করার চেষ্টা করছি, তাহলে তোমাকে বুঝতে হবে তোমার যে ফ্রিকশন ফ্যাক্টরটা এটা এই লাইনের উপরই কোথাও হবে, এই লাইনের উপরই কোথাও হবে। বোঝা গেল? তুমি মনে করো এপসিলন বাই ডি পাইলা 0.006, তার মানে তোমাকে বুঝতে হবে তুমি যে এফটা ক্যালকুলেট করবা সেটা এই লাইনের উপর, এই পিঙ্ক লাইনের উপরে কোথায় হবে। কোথায় হবে সেটা বের করার জন্য তোমার আরেকটা প্যারামিটার জানতে হবে, সেটা হলো রেনল্ডস নাম্বার। এখন মনে করো তুমি রেনল্ডস নাম্বার ক্যালকুলেট করলা, করে মনে করো তুমি পাইছো, মনে করো কত পাইছো, মনে করো 2 × 10⁴, ঠিক আছে, বা সে আমি এটাকে এভাবে বলি 4 × 10⁴, এটা মনে করো তুমি পাইছো রেনল্ডস নাম্বার। ঠিক আছে, দিস ইজ ইওর রেনল্ডস নাম্বার। আর এপসিলন ওভার ডি এটা মনে করো তুমি পাইছো 0.006। আমি জাস্ট একটা স্যাম্পল ক্যালকুলেশন তোমাকে দেখাচ্ছি। তাহলে এই রেনল্ডস নাম্বার 4 × 10⁴ এটা আসলে কোথায় আছে? এখানে কি দেখা যায়? এটা হলো 2 × 10⁴, তারপরে দেখো এটা হলো 3, এটা হলো 4। দ্যাট মিনস এই পয়েন্টটা হলো 4 × 10⁴। এখন তুমি বলতে পারো স্যার 4 তো বুঝলাম, 10⁴ কোথায় পাইলেন? এই যে দেখো এর আগের লেখা আছে 2 × 10⁴, তার মানে পরের গুলাও 10⁴, 10⁵ লেখা, তার পরের গুলাও 10⁵, এভাবে। তাহলে আমি যদি এখন 4 × 10⁴ এটা চিন্তা করি, তাহলে আমাদের কোথায় হবে? এই লাইন ধরে উপরে যেতে হবে। 4 × 10⁴ এই লাইন ধরে আমাদেরকে উপরে যেতে হবে। তাহলে উপরে যাব, উপরে যাব, উপরে যাব, উপরে যেতে 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 কোথায় পেলাম? এখানে। এই জায়গায় আমার দুইটা লাইন ক্রস করলো। এখন দেখো আমি ফ্রিকশন ফ্যাক্টর বের করতে পারি। এখন আমি দেখব যেটা ওয়াই অ্যাক্সিসে কোথায় গিয়ে মিলছে। এই যে এখানে চলে আসছে, এটা ওয়াই অ্যাক্সিসে চলে আসছে। এখন কথা হলো এই ভ্যালুটা কত? এই ভ্যালু, হ্যালো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ এখন? ইয়েস স্যার। আমি একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম, সরি। আচ্ছা, কতটুকু বোঝা গেছে একটু বলো তো আমাকে, কোন জায়গা থেকে রিপিট করতে হবে? স্যার যে 4 × 10⁴ পাইলাম, এটার উপরে উপরে উঠতে উঠতে আচ্ছা উপরে উঠতে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এখানে দুইটা জিনিস পাইছিলাম, একটা হলো এপসিলন ওভার ডি আমাদের রিলেটিভ রাফনেসের উপর বেস করে আমরা রেড লাইনটা পাইলাম, আর রেনল্ডস নাম্বারের উপরে বেস করে আমরা গ্রিন লাইনটা পাইলাম। এই দুইটা যেখানে মিট করে সেই পয়েন্ট থেকে আমরা গিয়ে কোথায় পাবো? ফ্রিকশন ফ্যাক্টরের ভ্যালুটা পাবো। ঠিক আছে, সেটা আমি এই ব্লু লাইন দিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের ফ্রিকশন ফ্যাক্টর। ঠিক আছে, এই পর্যন্ত কি সবাই বুঝতে পারি? এ পর্যন্ত কি ঠিক আছে নাকি আবার? 0.006 আর 4 × 10⁴ এইটা যেখানে কানেক্ট করবে ওইখান থেকে মানে এটা পাবো স্যার, মানে হ্যাঁ ওখান থেকে সোজা আসবো আমরা, সোজা একদম সোজা এসে কি পাইলাম? একটা পয়েন্ট পাইলাম। এখন এখানে এফ এর ভ্যালুটা কত কেউ কি বলতে পারবা? এখানে এফ এর ভ্যালুটা কত? এনি গেস করো, অসুবিধা নাই, আমি বুঝাই দিচ্ছি, বাট ইউ ক্যান গেস এটা। আচ্ছা কতর মধ্যে? এটা কি 0.05 হইতে পারে? এখানে কি এফ 0.05 হতে পারে? স্যার কথা বোঝা যাচ্ছে না স্যার, আটকে আটকে আসতেছে। স্যার আপনার কথা খুব ভাঙা আসতেছে। এখন কি বেটার? মানে নেট মাঝখানে ফল করছিল, বাট এখন মনে হয় কি করার কথা। এর আগে কথা কিছুই শুনতে পারিনি। ওকে, এখন কি ঠিক আছে? জি স্যার। লাইন চেঞ্জ করব, আচ্ছা ঠিক আছে। তাহলে আমি যেটা বললাম যে এখান থেকে সোজা এসে আমরা একটা ভ্যালু পাবো, তাই তো কথা? এই ভ্যালুটা, আমার কোয়েশ্চেন হলো এই ভ্যালুটা কত হইতে পারে? একটা গেস করা কি পসিবল কিনা? গেস করা যায় কত হইতে পারে? জি স্যার। কত হতে পারে?
0.03 আর 4 এর মাঝে। 0.035 এর মতো। আচ্ছা আচ্ছা ঠিক আছে ফাইন, তোমরা বলেছো এটা 0.035 এর মতো, which is a very very reasonable guess, no problem at all, you can use this value, ঠিক আছে? এটা 0.03 থেকে 0.04 এর মাঝামাঝি, বাট আমি তোমাকে আরেকটু অ্যাকুরেটলি বের করতে হেল্প করি, ঠিক আছে? যখন তোমার টাইম থাকবে না তখন তুমি একটা আন্দাজ করে বসাই দিতে পারো, বাট এখন আমি তোমাকে বুঝাই যে ঘটনাটা আসলে কি। আচ্ছা একটা জিনিস দেখো তো, 0.0 এটা এইটুকু আমরা বুঝছি 0.03 থেকে 0.04 এর মাঝামাঝি কোনো একটা ভ্যালু হবে। তোমাদের কাছে কোয়েশ্চেন, আমি একটু জুম করে দেখাই, এটা এখানে জুম করলে ফেটে যাচ্ছে, বাট স্টিল দেখো বুঝতে পারো কিনা। 0.03 থেকে 0.04 এর মাঝে আসলে কয়টা ঘর আছে একটু দেখো তো। 1 2 3 4 5, মোট 5টা ঘর ক্রস করে 0.04 এ যেতে হয়, এটা কি আমরা বুঝতে পারি? মোট 5টা ঘর ক্রস করে 0.04 এ যেতে হয়। ইজ দিস ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে 5টা ঘর ক্রস করলে তুমি 0.03 থেকে 0.04 এ যাবা। তাহলে প্রত্যেকটা ঘরের ভ্যালু কত? প্রত্যেকটা ঘরের ভ্যালু কত? 0.002। 0.002, কারণ 5 ঘর গেলে তোমার 0.01 বাড়বে, তাই না? তাহলে এটা কি হবে তুমি চিন্তা করো। 0.03 প্লাস, আচ্ছা নিচে করি, প্লাস প্লাস প্রতিটা ঘর গেলে তোমার বাড়ে 0.002, আর তুমি কয় ঘর গেছো? তুমি উঠছো কিন্তু 2 ঘর, তুমি 2 ঘর উঠছো, তাহলে দিস ইজ 0.034, ঠিক আছে? তার আগে তোমাদের একজন গেস করেছে 0.035, which is a very reasonable guess, এবং ওইটা দিয়ে করলেও কিন্তু তুমি খুবই কাছাকাছি ভ্যালু পাবা, সো নো প্রবলেম এট অল, ঠিক আছে? বাট অ্যাকুরেটলি তোমাকে যদি করতে হয়, মানে ধরো যে তুমি মাঝখানে একটা র্যান্ডম ঘরে পড়ছো, ঠিক মাঝামাঝি পড়ে নাই, সেই ক্ষেত্রে হয়তো তোমাকে কি করতে হইতো, তোমাকে এভাবে হিসাব করতে হইতো। ফ্রিকশন ফ্যাক্টর ক্যালকুলেট করা, এটা কি তাহলে আমাদের কাছে পরিষ্কার বোঝা গেল যে কিভাবে ক্যালকুলেট করব? ইয়েস স্যার। ওকে, এটা কিন্তু তোমাদেরকে এই এক্সপেরিমেন্টে অনেকবার করতে হবে, সো ইফ দেয়ার ইজ এনি প্রবলেম অর এনি কনফিউশন এখনই ক্লিয়ার করে নাও, কারণ এটা ইম্পর্টেন্ট পার্ট, বাকি সবকিছু তোমরা বুঝবা, এটা ইম্পর্টেন্ট পার্ট কিভাবে বের করতে হয়। ওকে ফাইন, যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমি তাহলে আরেকবার ছোট্ট করে একটু বলে দিচ্ছি। তোমার লাগবে রিলেটিভ রাফনেস, রিলেটিভ রাফনেস থেকে তুমি বুঝতে পারবা যে কোন আমি এই পিঙ্ক লাইনগুলোর মধ্যে কোনটা নিব, আর রেনল্ডস নাম্বারের উপর বেস করে তুমি বুঝতে পারবা যে এইখানে আমি ওয়াই অ্যাক্সিসে কতটুকু মানে কোন লাইন দিয়ে উঠবো, দুটা যেখানে মিট করবে সেটা এসে আমি এক্স অ্যাক্সিসে এসে যেখানে পাবো সেটাই ফ্রিকশন ফ্যাক্টরের ভ্যালু। এখানে আমাদেরকে মাঝামাঝি ভ্যালুগুলো একটু ঘর গুনে গুনে ক্যালকুলেট করে নিতে হবে বুদ্ধি খাটায়, এই আর কিছু না। সো ইউ গেট দ্য ভ্যালু অফ এফ। So once you get the value of f, now you can calculate head loss, right? তো তুমি f জানো, পাইপের লেন্থ যদি জানো, ডায়ামিটার যদি জানো, and velocity যদি জানো, then you can find the head loss, major head loss, ঠিক আছে? তাহলে মেজর হেড লস আমরা বের করা শিখে ফেলছি। এখন আমরা দেখব how to find the minor losses. মাইনর লস কি জিনিস? মাইনর লস হলো যখনই আমার ফ্লো ইন্টারাপ্ট হবে, ফ্লো যখন বাধা পাবে তখন যে লসগুলো সেগুলো হলো মাইনর লস। তাহলে দেখো মাইনর লস কখন হতে পারে, তোমার এই যে একটা এন্ট্রেন্স আছে, একটা ট্যাঙ্ক থেকে একটা পাইপে ঢুকলো, সেখানে মাইনর লস হবে। বের হয়ে গেল একটা পাইপ থেকে একটা ট্যাঙ্কের মধ্যে যে ঢুকতেছে, সেখানেও লস হবে। সাডেন এক্সপ্যানশন, ছোট পাইপ থেকে বড় পাইপে ঢুকলো, তাহলে ফ্লোটা এক্সপ্যান্ড করলো, দিস ইজ মাইনর লস, এখানে মাইনর লস পাবো। কন্ট্রাক্ট করলো, সাডেন কন্ট্রাক্ট করলো, সাইজে ছোট হয়ে গেল, মাইনর লস পাবো। তোমার ফ্লোর মধ্যে যদি কোনো ভালভ থাকে, ভালভ মানে বুঝো তো, ভালভ মানে হলো আমার গেট, রাস্তা খুলতেছি বন্ধ করতেছি, গেট। বেন্ড যদি থাকে বা কোনো ফিটিংস থাকে, যেখানেই ফ্লো বাধা পাবে, যেখানেই ফ্লো প্যাটার্ন চেঞ্জ হবে, সেখানেই আমরা মাইনর লস পাবো। তো এর মধ্যে আমি তোমাদেরকে জাস্ট একটা নিয়ে একটু বলি যে আমাদের এখানে সাডেন এক্সপ্যানশন আর কন্ট্রাকশন, তুমি খেয়াল করো যখন সাডেনলি ফ্লোটা এক্সপ্যান্ড করতেছে তখন আমার ফ্লুইডের পাথটা কেমন হচ্ছে, তখন ফ্লুইডের পাথগুলো এরকম হচ্ছে, ঠিক আছে? আচ্ছা বলো তো, এক্সপ্যান্ড যদি করে তাহলে কি ভেলোসিটি বাড়বে নাকি কমবে? কমবে। কমবে, কমবে, গুড। আমরা এটা একটু পরে আবার দেখবো, বাট দ্য মেইন ইস্যু ইজ যে যখনই আমাদের এখানে এরকম এক্সপ্যান্ড করতেছে, এই যে
এই রিজিয়ন গুলা কোন রিজিয়ন, এই যে দেখো এইখানে যে রিজিয়ন গুলা আছে এইখানে কিন্তু আমাদের হঠাৎ করে কোনো ফ্লো নাই, এই জায়গায় কিন্তু কোনো ফ্লো নাই। এখানে তখন কি হয়, এখানে তখন এডি ফরমেশন হয়, মানে ফ্লুইড গুলো এইভাবে ঘুরতে থাকে, ফ্লুইড পার্টিকেল গুলো এই জায়গায় এরকম ঘুরতে থাকে। তাহলে এখানে যদি র্যান্ডমলি ফ্লুইড পার্টিকেল এভাবে ঘুরতে থাকে তাহলে এখানে কিন্তু এনার্জি লস হবে। এটাই কিন্তু আমার এক্সপ্যানশনের কারণে এনার্জি লস। একই কথা কন্ট্রাকশনের বেলায়ও ট্রু, আমাদের এখানে ফ্লুইডের পাথগুলো এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, বাট কোন জায়গাগুলোতে কোনো ফ্লুইডের মোশন ফ্লুইড ফ্লো থাকবে না, এই জায়গাগুলোতে ফ্লুইডের ফ্লো থাকবে না, এই জায়গাগুলোতে ফ্লুইডের ফ্লো থাকবে না। এখানে পার্টিকেলস গুলো কি করবে, দে উইল স্টার্ট টু রোটেট, ঠিক আছে, এভাবে রোটেট করা শুরু করবে, এবং যখনই তারা রোটেট করা শুরু করবে এখানে এনার্জি লস হবে। তাহলে এইগুলাকে আমরা বলছি আমাদের মাইনর লস, ঠিক আছে। এখন এই মাইনর লস গুলো, হাউ টু ক্যালকুলেট দিস মাইনর লস? স্যার, হ্যাঁ, সাডেন এক্সপানশন আর কন্ট্রাকশন আর এন্ট্রান্স এক্সিটের মধ্যে ডিফারেন্সটা কি? সাডেন এক্সপ্যানশন কন্ট্রাকশন ডিফারেন্সটা হলো এন্ট্রান্সে আমাদের এখানে কিন্তু ভেলোসিটিটা বেসিক্যালি জিরো এই জায়গায়, কারণ এইটার সার্ফ দেখা। আচ্ছা, প্রথম কথা হলো তুমি দেখো যখন পাইপ কোনো কিছুর মধ্যে দিয়ে ফ্লো করে, মনে করো এখান থেকে সাডেনলি এক্সপ্যান্ড করবে, তোমরাই বলেছো যে ভেলোসিটি চেঞ্জ হয়ে যায়, এটা তো মানো ভেলোসিটি চেঞ্জ হয়ে যায়, বাট কি চেঞ্জ হয় না এটা কি বলতে পারবা? চেঞ্জ হয় না কি? এখানে ভেলোসিটি ছিল v1, এখানে ভেলোসিটি হলো v2, কি চেঞ্জ হয় নাই? আর একটু ইজি করি, আমি তোমাকে যদি v1 দিয়ে দেই, ক্যান ইউ ফাইন্ড v2? ইয়েস স্যার। কিভাবে? ফ্লো রেট। ফ্লো রেট, এক্স্যাক্টলি। আমাদের ফ্লো রেট কিন্তু চেঞ্জ হয় না, q1 ইকুয়ালস টু q2, কারেক্ট? ইয়েস স্যার। আচ্ছা, q1 কি? এটা হলো a1 v1, q2 কি? a2 v2। ওকে, ফাইন। আচ্ছা, এখন তুমি চিন্তা করো যখন সে কোনো একটা ট্যাঙ্ক থেকে আসবে, সেটার জন্য ক্রস সেকশনাল এরিয়া কত? বেসিক্যালি ইট ইজ ইনফিনিটি না? এটার ক্রস সেকশনাল এরিয়াটা কম্পেয়ার টু দিস পাইপ, দিস ইজ বেসিক্যালি ইনফিনিট। কথা কি বুঝতে পারো? ইয়েস স্যার। তাহলে এখানে যদি ক্রস সেকশনাল এরিয়া যদি ইনফিনিট হয়, ভেলোসিটি কত হবে? ইট ইজ ভেরি ভেরি ক্লোজ টু জিরো। আমি কথাটা বুঝতে পারছি? আমরা যখনই কোনো রিজার্ভারের মধ্যে ঢুকবো সেখানে কিন্তু আমাদের ফ্লুইডের ভেলোসিটিটা প্র্যাকটিক্যালি হয়ে যাবে জিরো। তাহলে এটাই হলো পার্থক্য, এটাই এখানে পার্থক্য, বুঝা গেল? বুঝতে পারছি। আচ্ছা, ওকে। সো এখন আমরা দেখতেছি যে হাউ টু ক্যালকুলেট দ্য মাইনর লস। ওয়েল, ইট ইজ ভেরি ইজি। মাইনর লস ইজ অলসো প্রপোর্শনাল টু দ্য ভেলোসিটি হেড। দিস ইজ আওয়ার ভেলোসিটি হেড, এই যে v স্কয়ার বাই 2g ভেলোসিটি হেড। মাঝখানে কি বসছে? মাঝখানে there is a constant or there is a factor that is k। এই k টা কি জিনিস? এই k টাকেই তখন আমরা বলছি this is our minor loss coefficient, minor loss coefficient, ঠিক আছে? এটা এক একটা ফিটিং এর জন্য, এক একটা কম্পোনেন্টের জন্য এটা কিন্তু এক এক রকম আমরা পাবো। এবং আমার যদি পাইপের মধ্যে 10টা ফিটিং থাকে তাহলে আমাকে প্রত্যেকটার জন্য মাইনর লস বের করে আমাকে কি করতে হবে? অ্যাড করতে হবে, ঠিক আছে? যতগুলা কম্পোনেন্ট থাকবে প্রত্যেকটার জন্য আমি মাইনর লস বের করব, মাইনর লস বের করে আমি কি করব? এটাকে অ্যাড করে ফেলবো। ওকে, ফাইন। এখন অ্যাড করার এখন কিভাবে করব? এখন কে এর ভ্যালু কোথায় পাবো? ভেলোসিটি হেড না হয় আমি বের করে ফেললাম, আমি এখন কিভাবে এখান থেকে কে এর ভ্যালু পাবো সেটাই এখন আমি তোমাকে এখানে দেখাবো। সো লেটস সে আমরা একটা এক্সাম্পল দেই এখানে। লেটস সে একটা এক্সাম্পল তোমাদের সাথে দেখাই যাতে তোমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়, আর কিছু না। এক্সাম্পল সেটা হলো যে ধরা যাক এইরকম একটা সিনারিও এখানে ঘটেছে, এরকম একটা সিনারিও এখানে ঘটেছে। সো এটা কি? দিস ইজ সাডেন এক্সপ্যানশন, সাডেন এক্সপ্যানশন। তাহলে এখানে আমাদের শুরুতে ডায়ামিটারটা ছিল কম, তাই না? এটাকে বললাম স্মল ডি, পরে ডায়ামিটারটা গেছে বেড়ে, এটাকে বললাম ক্যাপিটাল ডি। তোমাকে মনে করো আমি কোয়েশ্চেনে বলে দিছি স্মল ডি হলো 5 সেন্টিমিটার এন্ড ক্যাপিটাল ডি হলো 10 সেন্টিমিটার। ওকে, নাও আমাদের
প্রথমে ভেলোসিটি ছিল v1, পরে ভেলোসিটি হয়েছে v2। এখন তোমাকে কি করতে হবে, এইটার জন্য মাইনর লস বের করতে হবে। দিস ইজ ইয়োর টাস্ক। এখন তুমি কিভাবে মাইনর লস বের করবা? তো তুমি জানো মাইনর লস hm, এটা কি? এখানে যেহেতু একটা, তাই যোগ করার কিছু নাই, আমার একটা কে ভ্যালু লাগবে, আর কি লাগবে, v²/2g। নাও কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ দ্য কে ভ্যালু। এখন দেখো তুমি কে ভ্যালু বের করতে কি লাগে, কে ভ্যালু তোমার বের করতে লাগে এই স্মল ডি আর ক্যাপিটাল ডি এর রেশিও। আমাদের এই প্রবলেমের জন্য স্মল ডি এন্ড ক্যাপিটাল ডি এদের রেশিওটা কত? স্মল ডি এন্ড ক্যাপিটাল ডি রেশিওটা কত? দিস ইজ বেসিক্যালি 0.5। তুমি দেখো গ্রাফের মধ্যে 0.5 কোথায় আছে? এখানে আছে। এই লাইন ধরে এখন তুমি উপরে যাবা, এখানেও যেতে পারো, এখানেও যেতে পারো। কোনটায় যাব, নিচেরটা নিব না উপরেরটা নিব? আমাদের জন্য কোন পয়েন্টটা নিব আমাদের কেসের জন্য? শুড উই টেক পয়েন্ট 1 অর পয়েন্ট 2? পয়েন্ট 2। বাকিরা কি বুঝতেছো? দিস ইজ পয়েন্ট 2। ওয়াই? বিকজ দিস ইজ সাডেন এক্সপেনশন। অলরাইট, তাহলে পয়েন্ট 2 এটা ধরে যদি এখন আমি এখানে চলে আসি, দেন মেবি দিস মেবি ভেরি ক্লোজ টু 0.5। ওকে, তাই না? এটা 0.4 থেকে 0.6 এর মাঝে। এখানে যেহেতু অ্যাডিশনাল আর কোনো কিছু নাই, আই ক্যান টেক 0.5 রাফলি, ঠিক না? কাছাকাছি একটা কিছু পেয়ে যাব। সো আমি এটাকে ধরছি 0.5। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এখানে ভি আমি কোনটা নিব? শুড আই টেক v1 অর শুড আই টেক v2? কোনটা নিব, কি মনে হয়? দুইটার এভারেজ। এভারেজ, ওকে, রিজনেবল গেস। বাট এই চার্টটা একটু ভালো করে খেয়াল করো। এখানে দেখো তো ভেলোসিটি কোনটাকে দেখাইছে, একটু দেখো তো এখানে কোনটাকে দেখাইছে? স্যার v1 এ যেটা আছে, v1 এ যেটা প্রথমেরটাকে দেখাইছে। আচ্ছা, আর কন্ট্রাকশন হলে কোনটাকে দেখাইছে দেখো তো? আচ্ছা, সহজ কথা হলো কোন ভেলোসিটিটা বেশি? ছোট ডায়ামিটারে ভেলোসিটি বেশি না? ছোট ডায়ামিটারে ভেলোসিটি বেশি, আমরা হলো বেশি ভেলোসিটিটাকে নিব। ওকে, এভারেজ না, আমরা হায়ার ভেলোসিটিটাকে নিব। আমি কি বুঝাইতে পারলাম? এটা কিন্তু এই চার্টের মধ্যে আছে, আমি কিন্তু ওখান থেকে দেখে বলতেছি। চার্ট দেখে আমি বুঝতেছি আমাকে হলো কোন ভেলোসিটিটা নিতে বলছে, আমাকে হায়ার ভেলোসিটিটা নিতে বলছে। আর উই ক্লিয়ার হাউ টু ক্যালকুলেট দিস মাইনর লস? ইয়েস স্যার। ওকে, ফাইন। তাহলে এরকম চার্টস এগুলো সবকিছু তোমাদেরকে দেয়া হবে, সেটা আমি একটু পরে আবার দেখাই দিচ্ছি। বাট এই পর্যন্ত আমরা কিন্তু আমাদের থিওরি পোর্শন কভার করে ফেলছি, যে কোনটা কিভাবে করতে হয়। এখন জাস্ট তোমাদের এক্সপেরিমেন্টাল সেটআপ নিয়ে আমি আলোচনা করব। এটাতে খুব বেশি সময় নিব না। বাট তোমরা এই পর্যন্ত ক্যালকুলেশন প্রসিজার গুলো ক্লিয়ার কিনা, যে তুমি মাইনর লস বের করতে পারবা প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য, তুমি মেজর লস বের করতে পারবা, এবং তুমি সবগুলা পরে যোগ করতে পারবা। এদিকে বুঝতে পারছি আমরা কে ভ্যালুগুলো কিভাবে বের করব, এফ ভ্যালু কিভাবে বের করব, কিভাবে কোন চার্ট রিড করব, এগুলো কি ক্লিয়ার সবার কাছে? আলহামদুলিল্লাহ ক্লিয়ার স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এখন আমরা দেখব আমাদের এক্সপেরিমেন্টাল সেটআপটা। ওকে, ফাইন। তোমরা দেখতে পাচ্ছ দিস ইজ আওয়ার এক্সপেরিমেন্টাল সেটআপ। এক্সপেরিমেন্টাল সেটআপ, এখন তুমি যদি ভালো করে খেয়াল করো, এইখান থেকে পানি আসছে, এসে এই পাইপগুলো দিয়ে ফ্লো করে যায়। সো দেয়ার ইজ সাম লসেস, দেয়ার আর সাম লসেস, তাই না? লস হবে। কি ধরনের লস হবে? মেজর লস হবে এন্ড মাইনর লস হবে। এখন তুমি যদি একটু খেয়াল করো আমাদের এখানে কোন কোন মেজর লস আছে। আচ্ছা, আগে মাইনর লস গুলো হিসাব করি। আমাদের ফ্লুইড ঢুকতেছে এখান থেকে কিন্তু ফ্লুইডটা ঢুকতেছে, ঠিক আছে? এই জায়গায় আমরা ভেলোসিটিটাকে বলতেছি v1। তাহলে মাইনর লস কোথায় হবে তুমি একটু চিন্তা করো। এই যে এখানে একটা বেন্ড হইছে, তাই না? এলবো, এখানে একটা মাইনর লস পাবো। এখানে মাইনর লসের কোফিশিয়েন্টকে বললাম k1, ঠিক আছে? এই যে এখানে তুমি একটা জিনিস দেখতেছো, এটা হলো একটা গ্লোব ভালভ। এই ভালভের যে একটা এখানে একটা রেগুলেটর থাকার কথা ট্যাপের মতো, সেটা নাই, কেন নাই আমি জানি না। সোজা কথা, এখানে একটা গ্লোব ভালভ আছে। ভালভের মধ্যে দিয়ে যদি যায় তখনও কিন্তু কি হবে, এনার্জি লস হবে। ওকে, তাহলে এখানে যেটা সেটাকে আমি মনে করো বললাম k2। দেন এখানে আরেকটা এলবো, দিস ইজ k3, অ্যানাদার লস। হ্যাঁ, এরপরে কি হইছে একটা জিনিস কি খেয়াল করছো? এই জায়গায় হঠাৎ করে পাইপ মোটা হয়ে গেছে, এটা কি খেয়াল করছো? দেখো। জি স্যার। আচ্ছা, তাহলে এখানে এটাকে তাহলে আমরা কি বলবো? চিকন পাইপ মোটা হয়ে গেল, কি বলবো? সাডেন এক্সপানশন। সাডেন এক্সপেনশন, ভেরি গুড। তাহলে এখানে আমি আরেকটা কে পাবো, তাই না? দিস মে বি কল্ড
এতক্ষণ কত টাকা নাম হয়েছে K3 হয়েছে K4 is due to sudden expansion এরপরে দেখো K5 bend, K6 bend or elbow, এটা কি sudden contraction sir. Sudden contraction, very good. So this is K7, this is our sudden contraction SC. আর কিছু আছে? এই যে এখানে আরেকটা গ্লোব ভালভ আছে, লেটস কল ইট K8. এটা একটা প্রেসার গেজ, এটার জন্য কোনো প্রেসার লস হচ্ছে না, প্রেসার গেজে এমন কোনো কিছু থাকে না, এন্ড আলটিমেটলি দিস ইজ এ ফ্লো মিটার, ঠিক আছে? সো এখান থেকে উই ক্যান মেজার দ্য ফ্লো রেট, ঠিক আছে? বাট একটু পরেই বলতেছি এক্সপেরিমেন্টাল সেটআপের মধ্যে ঝামেলা আছে, এটা কাজ করে না, সো আমরা অন্যভাবে হিসাব করব। সো এই কয়টা আমার মাইনর লসের কম্পোনেন্ট আছে। মাইনর লসের জন্য মোট 8টা জায়গা আছে এখানে, ঠিক আছে? 2টা গ্লোব ভালভ, তারপরে 4টা বেন্ড বা 4টা এলবো, আর হলো আমাদের একটা সাডেন এক্সপ্যানশন, একটা সাডেন কন্ট্রাকশন। ওকে, তাহলে আমরা কি মাইনর লসগুলা বের করতে পারবো কিনা? মাইনর লস কিভাবে বের করব? এই যে সামেশন অফ K V স্কয়ার বাই 2G। ভেলোসিটি যখনই নিব, হায়ার ভেলোসিটি গুলা নিব, আর K এর ভ্যালুগুলা কোথায় পাবো? K এর ভ্যালুগুলো আমরা পাবো, তোমাদেরকে একটা হ্যান্ডবুক দেয়া হবে, ফ্লুইড মেকানিক্স হ্যান্ডবুক। এটা আমাদের শশী স্যার প্রিপেয়ার করেছিলেন, স্যারের থেকে আমি নিয়েছি, তো ওটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তার মধ্যে কিন্তু সেইগুলো আছে, আমি একটু তোমাদেরকে দেখাই দিই সো দ্যাট তোমরা আরেকটু ইজিলি কাজগুলো করতে পারো, ঠিক আছে? আমি যে তোমাদেরকে দেখাই দিচ্ছি এই হ্যান্ডবুকটা দেখতে কেমন। ওমা কই গেল, দাঁড়াও, আমি খুঁজে পাই না, তোমাদেরকে কি দেখাবো। ওকে, আমি এখন তোমাদের সাথে এই হ্যান্ডবুকের পিডিএফটা শেয়ার করছি। অ্যাজ ইউ ক্যান সি, এখানে হলো আমাদের সেই ফ্রিকশন ফ্যাক্টর বের করার মুডি ডায়াগ্রাম দেওয়া আছে। তারপরে ওই যে আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ কি? ট্যাব ওপেন হয়ে যাচ্ছে স্যার সামনে। এটা কেটে দিই। হ্যাঁ স্যার আমরা এখন ঠিক আছে? জি স্যার। আচ্ছা জি স্যার। একটা জিনিস একটু খেয়াল করো, এখানে কিন্তু তোমার ওই যে এপসিলন কি ছিল মনে আছে? রাফনেস। সেই রাফনেসের ভ্যালুগুলা কত সেটা কিন্তু এখানে দেওয়া আছে। আচ্ছা এখন কথা হইলো, এটা আমরা একটু পরে দেখবো, রাফনেস লাগে হলো ফ্রিকশন ফ্যাক্টর ক্যালকুলেট করতে বা মেজর লস ক্যালকুলেট করতে। তার আগে আমরা কে ভ্যালুগুলো দেখে নেই। এই দেখো এখানে বিভিন্ন ভালভের ছবি দেওয়া, এই ভালভগুলোর মধ্যে দিয়ে যখন আমাদের ফ্লুইড ফ্লো করে তখন আমাদের লস হয়, সেই লসগুলো কিভাবে বের করতে হয় সেটার তুমি এখানে একটা চার্ট দেখতে পাচ্ছ, ঠিক আছে? আমাদের এখানে কি আছে? আমাদের এখানে আছে গ্লোব ভালভ, এবং তোমাকে আরেকটা জিনিস কি লাগবে? তোমার ডায়ামিটার লাগবে। সেই ডায়ামিটার তোমাকে এখন আমি বলে দিব যে ডায়ামিটার কত। তাহলে গ্লোব ভালভ, সেটার তুমি ডায়ামিটার আর ফুললি ওপেন ধরে তুমি এখান থেকে কে ভ্যালুটা কিন্তু বের করবা গ্লোব ভালভের জন্য। তারপরে এই যে এলবো, আমাদেরগুলা কেমন এলবো? আমাদেরগুলা কিন্তু 90 ডিগ্রি রেগুলার এলবো, ঠিক আছে? 90 ডিগ্রি রেগুলার এলবো ধরে আমাদের ডায়ামিটার ধরে আমরা কি করব? কে ভ্যালু ক্যালকুলেট করব। আমাদের এখানে কোনো টি জয়েন্ট নাই, তাহলে এখান থেকে আমরা ভালভ, এলবো এগুলোর জন্য কে কিন্তু বের করতে পারি। আর সাডেন এক্সপ্যানশন, সাডেন কন্ট্রাকশন, সেগুলোর জন্য কি হয় সেটা কিন্তু তোমাদের এই যে এখানে এই চার্ট থেকে তুমি সাডেন এক্সপ্যানশন এন্ড সাডেন কন্ট্রাকশনের জন্য কে ভ্যালু বের করতে পারবা। সেটার জন্য স্মল ডি আর ক্যাপিটাল ডি রেশিও লাগবে। এই ফ্লুইড মেকানিক্স হ্যান্ডবুক, এটা আমি আর বেশি বলতে চাই না, এটা তোমরা নিজেরা একটু ঘাটাঘাটি করে, একটু কষ্ট করে, একটু এক্সপ্লোর করে কাজটা করবা। এপসিলনের ভ্যালুটা আমি একটু পরে বলে দিচ্ছি যে এপসিলন কিভাবে বের করবা, সেখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা বলে দিব। আর বাকি প্রসেস স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে? কে বের করবা, ভেলোসিটি জানলে বের করতে পারবা। আচ্ছা তোমাদের কাছে এখন আরেকটা কোয়েশ্চেন দেখো, এটা খুব বেসিক কোয়েশ্চেন। আমাদের এখানে ভেলোসিটি কত বলছি? v1। এখন মনে করো যাচ্ছে, এলবো দিয়ে ক্রস করলো, তাহলে আমাদের একটা হেড লস হইলো। কোয়েশ্চেন হলো এতে কি ভেলোসিটি কমে যাবে? না, পারবে স্যার ভেলোসিটি সেমই থাকবে। ওকে, আমার কোয়েশ্চেনটা হলো, আমার যদি হেড লস হয়, এনার্জি লস হয়, তাতে কি ভেলোসিটি কমে? খুব সিম্পল কোয়েশ্চেন। আমার যদি হেড লস মানে এনার্জি লস, হেড লস যদি হয় ফ্রিকশনের জন্য হোক
এক্সপ্যানশন কন্ট্রাকশনের জন্য হোক, তাতে কি ভেলোসিটি কমবে? তোমরা কিন্তু অ্যান্সার দিছো, বাট তোমরা কি কনফিডেন্ট যে ভেলোসিটি কমবে না? না স্যার। কনফিডেন্ট হতে পারছো না? স্যার স্যার কমবে মনে হয়। মনে হয় কমবে। ওকে, ফ্লো রেট কি কমবে? আমার এনার্জি লস হলো, ফ্লো রেট কি কমবে? ফ্লো রেট কমবে। কমবে। ফ্লো রেট মনে করো সেম থাকবে। মনে করো আমার ট্যাঙ্ক থেকে প্রতি সেকেন্ডে, কথার কথা বলতেছি, আমার ট্যাঙ্ক থেকে প্রতি সেকেন্ডে 1 লিটার করে পানি বের হয়। আর আমার যেই পাইপ দিয়ে আমি পানিটা মনে করো থ্রো করছি, সেখান থেকে আমি প্রতি সেকেন্ডে কতখানি পাবো? 1 লিটার পাবো কিনা, নাকি তার থেকে কম পাবো, বেশি পাবো, কি মনে হয়? ট্যাঙ্ক থেকে প্রতি সেকেন্ডে 1 লিটার পানি ঢুকছে, মাঝখানে এনার্জি লস হচ্ছে। আমি যখন পাইপ থেকে পানি থ্রো করব, আমি কি 1 লিটার পাবো, নাকি কম পাবো, নাকি বেশি পাবো? স্যার কম পাবো না? কম যদি পাই তাহলে পানি কই গেল মাঝখানে? ওই যে বাধা পাইছে। অফিসে বাধা পাইলে কি পানি নাই হয়ে যাবে? ভালো করে জিনিসটা বুঝো, কথাটা সিম্পল। পানি কি নাই হইতে পারে? না না স্যার। না, হইতে পারে না। এখান থেকে 1 লিটার ঢুকলে এখান থেকে 1 লিটার বের হইতেই হবে, মাফ নাই, কারণ এর মাঝখানে পানি কই যাবে? পানি তো যাওয়ার জায়গা নাই। কথাটা বুঝো, পানির অ্যামাউন্ট কিন্তু কমবে না, নো ম্যাটার হোয়াট, যত এনার্জি লস হোক পানির অ্যামাউন্ট কিন্তু কমতে পারে না। যদি আমার এই মাথায় 0 হয়ে যায়, উপরেও 0 হইতে হবে। এখানে যদি 1/2 লিটার হয়ে যায়, এখানেও 1/2 হইতে হবে, কারণ মাঝখানে পানি কমার বা বের হওয়ার কোনো জায়গা নাই। বোঝা যায়? জি স্যার। তাহলে ভেলোসিটি কি চেঞ্জ হবে? এবার বলো। চেঞ্জ হবে, ভেলোসিটি কমবে। ভালো করে চিন্তা করো, ভালো করে চিন্তা করো। এখানে এখানে তুমি যদি কিউ থাকে, এখানেও তুমি কিউ পাবা, এটা মানো? এখানে যদি কিউ থাকে, এখানেও তুমি কিউ পাবা, এটা মানো? জি ফ্লো রেট স্যার। চেঞ্জ হবে না। আর ফ্লো রেট মানে কি? ভেলোসিটি ইনটু এরিয়া। এখানে কি এরিয়া হ্যাঁ, চেঞ্জ কমবে না। হয়েছে? ভেলোসিটি কিন্তু কমবে না ভাই, ভেলোসিটি কিন্তু কমবে না, এটা একদম মাথার মধ্যে ঢুকায় ফেলো। ভেলোসিটি কমবে না, তাহলে কি কমবে? কিছু তো একটা চেঞ্জ হয়েছে। আমার এখানে হেড লস হইলো, এনার্জি কমে গেল, কিছু তো চেঞ্জ হয়েছে। কি চেঞ্জ হবে? কি কমবে? স্যার ফ্লো রেট। না, ফ্লো রেট তো কমতে পারবে না। ওই যে বললাম, ফ্লো রেট শুরুতে যা শেষে তাই। ফ্লো রেট মাঝখানে কমার কোনো জায়গাই নাই, পানি বের হওয়ার কোনো জায়গা নাই। স্পিডটা কমবে। স্পিড কমতে পারতেছে না। ফ্লো রেট কনস্ট্যান্ট থাকলে স্পিড কনস্ট্যান্ট থাকবে, যদি এরিয়া কনস্ট্যান্ট থাকে। তাহলে স্যার ক্রস সেকশনাল এরিয়া কমতে পারে। না, ক্রস সেকশনাল এরিয়া তোমার পাইপের উপর ডিপেন্ড করে। পাইপ আমি যা লাগাইছি সেটা কি আর চেঞ্জ হচ্ছে? স্যার পানির স্লিপ বাড়বে স্যার। আরে না, প্রেসার কমে যাবে, ফ্রিকশন লস। প্রেসার কমে যাবে। এখানে তুমি যেই প্রেসারে পানি দিছো, এখানে পানির যে প্রেসার সেম পাবা না, প্রেসার কমে যাবে। প্রেসারের মধ্যে এনার্জি থাকে না, ভেলোসিটি সেম থাকবে। তোমার হলো এরিয়া, যদি ফ্লো রেট সেম থাকবে, মাস ফ্লো রেট সেম থাকবে, কি হবে? প্রেসারটা কমে যাবে। বুঝতে পারছি? যেই প্রেসারে পানি, তোমার এখানে যত প্রেসার, এখানে তুমি অত প্রেসার পাবা না, প্রেসার লস হয়ে গেছে। বুঝতে পারছি? জি স্যার। কনফিউশন লাগতেছে এখনো? না স্যার। আচ্ছা, এই সেম ক্রস সেকশনে কিন্তু সেম ভেলোসিটি ফ্লো করবে। হ্যাঁ, এটা খুব বেসিক জিনিস, একটু ঠান্ডা মাথায় নিজেরা ভাববা। এই যতটুকু আমি গ্রিন অ্যারো দিয়ে দেখাচ্ছি, এই পুরো জায়গায় কিন্তু ভেলোসিটি সেম। হ্যাঁ, যখন আমার লার্জার ডায়ামিটারে ঢুকবে, তখন কিন্তু আবার ভেলোসিটি চেঞ্জ হয়ে যাবে। মেবি এখানে আমাদের ভেলোসিটিটা v2, এই v2 আমরা ক্যালকুলেট করতে পারবো। তারপরে আবার যখন ছোট পাইপে ঢুকবে, আবার কিন্তু আমাদের ভেলোসিটি সেম হয়ে যাবে, v1 হয়ে যাবে, v1 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমাদের পুরো পাইপের মধ্যে ভেলোসিটি দুইটা, v1 এন্ড v2। ঠিক আছে? এখন v1 আর v2 তুমি কিভাবে বের করবা? এটা তুমি বের করবা ফ্লো রেট থেকে। v1 ইন্টু a1 ইকুয়ালস টু v2 ইন্টু a2। ঠিক আছে? আচ্ছা, এখন আমি তোমাকে কি বলবো? আমি তোমাকে ডায়ামিটার গুলো বলবো, ডায়ামিটার গুলো বলবো। বাট সমস্যা যেটা হয়েছে, যে ডায়ামিটারটা, ওকে ফাইন, ডায়ামিটারটা আমি হলো পরে মেনশন করে দিচ্ছি। এখানে আমাদের ডায়ামিটার ধরা যাক, এখানে আমাদের ডায়ামিটার ধরা যাক d1। ঠিক আছে? আর আমাদের এই মোটা পাইপের জন্য, লার্জার ডায়ামিটার পাইপের জন্য, আচ্ছা এটাকে একটা কাজ করি, সহজ করি, এটাকে আমরা বলতেছি স্মল ডি, আর পরেরটাকে আমরা বলতেছি ক্যাপিটাল ডি। ঠিক আছে? স্মল ডি এর ভ্যালু কত সেটা এবং ক্যাপিটাল ডি এর ভ্যালু কত, এই ভ্যালুগুলো আমি এখানে লিখে দিয়ে রাখবো। ঠিক আছে? এখন আমার কাছে এই ডেটাটা নাই, এই মুহূর্তে বের করতে হবে, বাট বের করতে গেলে ক্লাসের টাইম নষ্ট হবে।
আমি লিখে দিয়ে রাখবো। ওকে, এখন কথা হলো আমি যদি মেজর লস বের করতে চাই আমার আরো ডেটা লাগবে। কি কি ডেটা লাগবে? আমার পাইপের লেন্থ লাগবে। এখন আমাদের এখানে মেজর লস দুইটা জায়গায় হবে। একটা হলো স্মলার ডায়ামিটার পাইপে আমার মেজর লস হবে, তাই না? এটাকে আমরা বলতেছি HF1। তাহলে এটা কি হবে? F ইন্টু L/D V²/2G, তাই না? এটাকে আমরা বলতেছি V1 আর এটাকে আমি বলতেছি L1। আর এখানে যেহেতু এটা স্মলার ডায়ামিটার, এখানে ক্যাপিটাল ডি না বলে আমি এটাকে বলতেছি স্মল ডি। এটা স্মলার ডায়ামিটার পাইপে হেড লস। তাহলে এটা বের করার জন্য আমার লাগবে L1, এটা আমি বলবো। আবার আমাদের লার্জার ডায়ামিটার পাইপের জন্য সেখানেও কিন্তু আমাদের একটা হেড লস হবে, একটা মেজর লস হবে। এটাকে আমি বলতেছি HF2। এখানে একটা ফ্রিকশন ফ্যাক্টর পাবো, এখানে একটা অন্য লেন্থ থাকবে L2, এখানে ডায়ামিটার হলো ক্যাপিটাল ডি, এখানে ভেলোসিটি হলো V²/2G। তাহলে এখানে আমাদের আরেকটা লেন্থ আছে, সেটা হলো L2। এখন এই L1 কত, L2 কত, সেটা এখন আমি তোমাকে বলতেছি। আমাদের এই এক মাথা থেকে এই এক মাথা, এটা হলো 7 ফুট 10 ইঞ্চি, ঠিক আছে? এতটুকু, এটা এখন আসলে এখানে দেখাইলে জিনিসটা আরো বিশ্রী হয়ে যাবে, আমি যে লিখতে থাকি। আমাদের দেখো স্মলার ডায়া কতটুকু আছে, এই মাথা থেকে এই মাথা এতটুকু আমি তোমাকে বলতেছি, এটা হলো 7 ফিট 10 ইঞ্চি। এরপরে একটা পোর্শন নিচে নামছে এতটুকুর লেন্থ হলো 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চি। এরপরে তুমি যদি দেখো এইখানে একটু অংশ আছে, আবার এখানে আরেকটু অংশ আছে, এই দুইটা অংশের লেন্থ সমান। এগুলোও কিন্তু ছোট ডায়ার পাইপ। এই লেন্থ গুলো হলো 5 ফিট করে। তাহলে +5 ফিট ইন্টু 2। আমরা কি পুরো ব্যাপারটা ক্লিয়ার হইছি? লেন্থ কত? তোমার কাজ হলো এটাকে মিটারে কনভার্ট করবা, আর কিছু না। বাট ক্লিয়ার কিনা? এই আমি কি আবার ডিসকানেক্ট হয়ে গেলাম নাকি? কঠিন হয়ে গেল বেশি? বুঝছো? এটা 7 ফিট 10, এটুকু 6.5 ইঞ্চি, এটুকু 5 ফিট, এটুকুও 5 ফিট। বুঝা গেল? তাহলে এই হলো আমার ছোট ডায়ার পাইপ। আচ্ছা, বড় ডায়ার পাইপ কি হবে? বড় ডায়ার পাইপ হবে এইটুকু অংশ হলো 2 ফিট 10 ইঞ্চি। তাহলে এতটুকু 2 ফিট 10, এতটুকুও 2 ফিট 10, তাহলে কত পাবো? 2 ইন্টু 2 ফিট 10 ইঞ্চ, ঠিক আছে? প্লাস এই যে একটা অংশ নিচে নামছে না, এই যে এতটুকু, এইটুকুর লেন্থ হলো আমার 5.5 ইঞ্চ, 5.5 ইঞ্চ। তাহলে সব তোমার কাছে দেওয়া আছে, তুমি জাস্ট যে কাজটা করবা, এই ভ্যালু নিয়ে তোমার ইকুয়েশনে বসাবা, মিটারে কনভার্ট করে বসাবা, করে অঙ্ক করবা। এই বুঝা গেছে? यस স্যার। ওকে, ফাইন। আচ্ছা, এখন আরেকটা জিনিস যেটা, সেটা হলো যখন তুমি ফ্রিকশন ফ্যাক্টর ক্যালকুলেট করবা, ফ্রিকশন ফ্যাক্টর ক্যালকুলেট করতে তোমার একটা জিনিস লাগে, এপসিলন বাই ডায়ামিটার। এই জিনিসটা তোমার লাগবে ফ্রিকশন ফ্যাক্টর ক্যালকুলেট করতে। এখানে একটা জিনিস মাথায় রাখবা, এপসিলন এবং ডি দুইটা যেন তুমি সেম ইউনিটে নাও। মানে একটা তুমি নিবা সেন্টিমিটারে, আরেকটা তুমি নিবা মিলিমিটারে, একটা নিবা ইঞ্চে আর একটা নিবা সেন্টিমিটারে, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটা সেম ইউনিটে নিতে হবে। তুমি যদি একটু আমাদের সেই হ্যান্ডবুকটা খেয়াল করো, সেখানে কিন্তু তুমি দেখবা যে আমাদের ইউনিট গুলা মিলিমিটারে এবং ফিটে দেয়া আছে, ঠিক আছে? সো এটা কেয়ারফুল থেকে এরপরে কিন্তু ক্যালকুলেশন গুলা করবে, আমি সাবধান করে দিলাম। গেল? আর কিছু কি বাকি আছে? না, এই তো স্মল ডি ক্যাপিটাল ডি, এটা আমি তোমাদেরকে বলে দিব। বাট আই হোপ যে এখন তোমরা মোটামুটি ক্লিয়ার হইছো। যদি ক্লিয়ার না হও আমাকে একটু বলো, দেন আই ক্যান হেল্প, বা আরো তোমাদেরকে বুঝাইতে পারি। আর যদি বুঝে থাকো তাহলে সেটা তো আরো ভালো। স্যার এপসাইলনের এটা একটু আরেকটা এটা বলেছি যে এপসিলনের যে ভ্যালু তুমি নিবা আর ডি এর যে তুমি ভ্যালু নিবা, তুমি দুইটা সেম ইউনিটে নিবা। মনে করো তুমি ডায়ামিটার ক্যালকুলেট করেছো, এখন দেখো এপসিলনের ভ্যালু তুমি কোথায় পাবা? এপসিলনের ভ্যালু কোথায় পাবা বলো তো? ওই যে স্যার চার্টে চার্টে পাবা।
গুড, চার্টে পাবা। আচ্ছা যাই চার্টে যাই, চার্টে যাই। কোথায় চার্ট? এই যে দেখো তো এপসিলনের কি ইউনিটে দেওয়া আছে, এপসিলনটা কি ইউনিটে দেওয়া আছে দেখো তো। ফিট আছে, মিলিমিটার আছে, ফিট আছে, মিলিমিটার আছে। তাহলে তুমি যদি এপসিলন মনে করো এখান থেকে রিডিং নিলা মনে করো মিলিমিটারে, আচ্ছা কোন রিডিংটা নিবা? তোমরা নিবা গ্যালভানাইজড আয়রন, এই যে এটা গ্যালভানাইজড আয়রন, বোঝা যায়? এটা নিবা, কারণ আমাদের যে ল্যাব শিট আছে ওখানে বলা আছে আমাদের পাইপটা হলো জিআই পাইপ। জি মানে গ্যালভানাইজড, আই মানে আয়রন, তাহলে তুমি নিবা জিআই পাইপ। এখন মনে করো তুমি জিআই পাইপ নিলা, তার জন্য এপসিলনের ভ্যালু কত পাচ্ছ? 0.15। এটা কিসে পাইছো? মিলিমিটারে। তুমি যখন ডায়ামিটার দিয়ে ডিভাইড করবা, তুমি ডায়ামিটারটা কোন ইউনিটে নিবা বলো তো? মিলিমিটারে। মিলিমিটারে নিবা। এটাই হলো কথা, দুইটা সেম ইউনিটে ডিভাইড করবা। একটা মিলিমিটারে নিলা, একটা ইঞ্চে নিলা, একটা মিলিমিটারে নিলা, একটা সেন্টিমিটারে নিলা, করা যাবে না। বোঝা গেছে? পুরো জিনিসটার ইউনিট আলটিমেটলি ইউনিটলেস হইতে হবে, তার মানে দুইটার ইউনিট সেম হইতে হবে। বোঝা যায়? ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, এই যে দুইটা ভ্যালু এর মধ্যে বলতে পারি না, এটা এখন পেয়ে গেছি আমি, এর মধ্যে কথা বলতে বলতে বের করে ফেলছি। এটা হলো 3/4 ইঞ্চ মানে 0.75 ইঞ্চ, আর ক্যাপিটাল ডি হলো 1.5 ইঞ্চ। ওকে, একটু খেয়াল রাখো এগুলো কিন্তু সব আলটিমেটলি তোমাকে এসআই ইউনিটে নিয়ে হিসাব করতে হবে, বাট আমাদের কাছে দেয়া আছে এই ফরম্যাটে। ঠিক আছে, এগুলো গুগলে তুমি সার্চ করলে গুগলই তোমাকে কনভার্ট করে দিয়ে দিবে, খুব বেশি কঠিন কিছু না। আচ্ছা গেল, আর কি কিছু বলার আছে? আচ্ছা লাস্ট, এখন তুমি যে ক্যালকুলেশন গুলা করবা তুমি ডেটা পাবা কই? আমাদের ল্যাব সেটআপে তো বলছি ঝামেলা আছে। এখন এটার জন্য তুমি যে কাজটা করবা, আমাদের এখানে যে ফ্লুইড ফ্লোটা আসছে এটা কিন্তু আসছে কোন একটা রিজার্ভার থেকে, একটা ট্যাঙ্ক থেকে, তাই না? একটা রিজার্ভার থেকে বা একটা ট্যাঙ্ক থেকে হলো আমার এই ফ্লোটা আসছে। ওকে, এখন এই রিজার্ভারটা যদি এইচ হাইটে থাকে, রিজার্ভারটা যদি এইচ হাইটে থাকে, তাহলে এই V1 এই ভেলোসিটিটা হলো √2gh। ঠিক আছে, এটাকে টরিচেলির ইকুয়েশন বলে। এটা জাস্ট কনজারভেশন অফ এনার্জি থেকে বের করা যায় যে আমার এইচ হাইটের রিজার্ভার থেকে ফ্লুইডটা আসলে, এবং যদি আমরা ধরে নেই মাঝখানে কোনো লস হয় নাই, আমাদের V1 আমরা পাবো। এখন তুমি চিন্তা করো এই ট্যাঙ্কটা কত হাইটে থাকতে পারতো? এটা 2 তলায় থাকতে পারতো, 3 তলায় থাকতে পারতো, তাই না? 4, 5, 6, 7 এরকম ফ্লোরে থাকতে পারতো। তুমি যে কাজটা করবা, এই এইচ এর তুমি 5টা ভ্যালু ধরবা। তুমি এইচ এর জন্য 5টা ভ্যালু ধরবা। মনে করো একটা ভ্যালু তুমি ধরলা 10 ফিট, আরেকটা ভ্যালু মনে করো তুমি ধরলা 20 ফিট, সরি এটা আমি ইঞ্চ লিখছি। মনে করো 10 ফিট ধরলা, 20 ফিট ধরলা, 30 ফিট ধরলা, এভাবে তুমি 5টা ভ্যালু ধরো, তোমার যা মন চায় ধরো। তুমি, আমি 10 ফিট 20 ফিট বলছি তোমাকে এটা ধরতে হবে এমন না, তুমি 5 ফিট করেও ধরতে পারো। মানে সোজা কথা, একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরের ডিস্টেন্স কত ওইটা ধরে তুমি এরকম 5টা ডিফারেন্ট ফ্লোরে আমাদের যদি এই ট্যাঙ্কটা থাকতো তার জন্য এই V1 এর ভ্যালুগুলো কত হইতো এটা তুমি বের করতে পারবা। V1 এর ভ্যালু যদি এখন তুমি জেনে যাও, তাহলে এখন এই পুরা প্রসেসের মধ্যে যা কিছু আছে প্রত্যেকটা জিনিস এখন তোমার অটোমেটিক ক্যালকুলেট করতে পারার কথা। কারণ তুমি এখান থেকে V2 বের করতে পারো, তুমি এখান থেকে এই যে ডায়ামিটার গুলো জানো, লেন্থ তুমি জানো, তুমি এখান থেকে মাইনর লস বের করতে পারো, মেজর লস বের করতে পারো, সবকিছু তুমি বের করতে পারো। সো আমরা কি ক্লিয়ার ব্যাপারটা যে কিভাবে ক্যালকুলেশন প্রসেসটা হবে? এইচ এর ভ্যালু তো 5টা নিলাম, মানে V1 কি এরপরে এই 5টা থেকে যে কোনো একটা ভ্যালু নিয়ে V1 বের করব নাকি? না না না, তোমার 5টা ভ্যালু নিয়েই পুরো ক্যালকুলেশনটা 5 বার করা লাগবে। কারণ ইউ হ্যাভ টু প্লট এ গ্রাফ। তোমার কিন্তু একটা গ্রাফ প্লট করতে হবে, একটা পয়েন্ট দিয়ে তো গ্রাফ প্লট করা যাবে না, যাবে কি? মানে স্যার 5টা V1 বের করব। 5টা V1, হ্যাঁ 5টা এইচ এর জন্য 5টা V1, এবং প্রত্যেকবারে লস কেমন হচ্ছে তোমাকে পুরোটা হিসাব করতে হবে। ঠিক আছে, এবং আলটিমেটলি তোমাকে আমি একটা কথা বলি, আলটিমেটলি তুমি যখন এটা 5 বার করবা এই জিনিস কিন্তু তোমার এরকম ম্যাথ কিন্তু তোমার থিওরিতে আসবে। এটা যদি তুমি 5 বার নিজে নিজে করো থিওরির অঙ্ক কিন্তু তোমার জন্য ডাল ভাত হয়ে যাবে। দ্যাট ইজ দ্য টার্গেট। ঠিক আছে, যে তোমার জন্য থিওরির অঙ্কটা ডাল ভাত বানায় দেওয়া। এই ক্যালকুলেশনটা তুমি একটু কষ্ট করে নিজে নিজে করবা, এরপরে থিওরিতে তোমাকে যাই দিক এটা তোমার জন্য খুবই সহজ হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারছি কি? ক্যালকুলেশন প্রসেস নিয়ে কি কোনো সমস্যা আছে স্যার? হ্যাঁ
স্যার আমরা তো গ্রুপে মোট 5 জন আছি স্যার, 5 জন কি 5টা করবে নাকি স্যার সব প্রত্যেকেই 5 জন মানে 5টা করে করতে হবে? এটা কি আমাকে জিজ্ঞেস করার দরকার আছে? এটা তো তোমরা নিজেরাই ভালো বুদ্ধি বের করতে পারবা, তাই না? আর আমি যদি বলি যে প্রত্যেকেই 5টা করে করো, তারপর তোমরা করছো নাকি করো নাই, আমি কেমনে চেক করবো? না স্যার মানে একটা ল্যাব রিপোর্টে স্যার 5টাই থাকবে এরকম করে করবো না? হ্যাঁ, প্রতি ল্যাব রিপোর্টে 5টাই থাকবে। তুমি একটা স্যাম্পল ক্যালকুলেশন দেখাবা, জি স্যার। তুমি একটা স্যাম্পল ক্যালকুলেশন তোমার তুমি তো জানো কিভাবে ল্যাব রিপোর্ট লিখতে হয়, ঠিক আছে? তোমাকে তো 5টাই করে করে দেখাইতে হবে না, ঠিক আছে? সো 5 জন 5টা ভাগ করে নিতে পারো। আর তোমার যদি মনে হয় যে না তুমি 5টা একাই করবা, করো। আমার লাগবে গ্রাফটা, বুঝা গেছে? জি স্যার স্যার। V1 বের করে কি V1 থেকে পরে V2 বের করব? হ্যাঁ, এই যে এখান থেকে, এই ইকুয়েশন থেকে, ফ্লো রেট থেকে। জি স্যার। আচ্ছা ফাইন, এই চার্টটা আমরা এখান থেকে ফিল আপ করবো, ঠিক আছে? এই 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 আমাদের টেবিলটা, তোমাদের ল্যাব শিট যেটা আপলোড করা হয়েছে ওইটার মধ্যে যেই টেবিলগুলো আছে সেগুলো কিন্তু হয়তো আমরা পুরোটা করতে পারবো না, বিকজ ওইটা আমরা বলেছি আমাদের সেটআপে সমস্যা আছে। তাহলে আমরা কি করব বলতো? শুধুমাত্র এই একটা টেবিল আমরা দেখাবো ল্যাব রিপোর্টে, একটা স্যাম্পল ক্যালকুলেশন দেখাবো, আর কি করব 3টা গ্রাফ আমরা দেখাবো। কি কি গ্রাফ তুমি দেখাবে? তুমি প্লট করবে ভেলোসিটি মানে আমাদের ভি ভার্সেস টোটাল হেড লস। টোটাল হেড লস মানে কি বলতো? এটা কি মেজর লস নাকি মাইনর লস? দুইটার সামেশন। দুইটার সামেশন। তারপরে ভেলোসিটি ভার্সেস আমার মেজর লস, আর ভেলোসিটি ভার্সেস মাইনর লস। এই 3টা জিনিস তুমি প্লট করবে। 3টা কি তুমি একই গ্রাফে প্লট করবে নাকি ডিফারেন্ট গ্রাফে প্লট করবে? তোমার ইচ্ছা, তোমার যেভাবে ভালো লাগে করবা। একই গ্রাফে করাটা বেটার, প্রেফারেবল, ঠিক আছে? একই গ্রাফে করার চেষ্টা করবে। আর তুমি কি হাতে করবে নাকি কোনো সফটওয়্যার প্যাকেজ ইউজ করবে? তোমার ইচ্ছা, হাতে করতে ভালো লাগলে হাতে করো, সফটওয়্যার প্যাকেজ ইউজ করে করতে ইচ্ছা করলে সেভাবে করো, বাট করতে হবে, এটা হলো কথা, ঠিক আছে? এবং নিজে করতে হবে, গ্রাফ আরেকজনেরটা নিয়ে নিও না, গ্রাফটা কষ্ট করে নিজে করো, বোঝা গেল? তাহলে এই যে এখান থেকে নাম্বার অফ অবজারভেশন 1, ভেলোসিটিটা বের করবা √2gh থেকে, তারপরে ফ্লো রেট বের করবা v1 × a1, পেয়ে গেলা। মেজর লস বের করলা, এলবো গুলাতে কতটুকু লস হয়েছে। এলবো ছিল মোট কয়টা? 4টা এলবোতে মোট লসটা এখানে যোগ করে লিখবা। এক্সপেনশনের কারণে কতটুকু লস হলো, কন্ট্রাকশনে কতটুকু লস হলো, 2টা গ্লোব ভালভে কতটুকু লস হলো, এই গুলা যোগ করলে তুমি পাবা টোটাল মাইনর লস। তার সাথে যদি মেজর লস যোগ করে দাও টোটাল হেড লস পাবা। এই গ্রাফগুলো ড্র করবা। তারপরে এখান থেকে তুমি কি বুঝলা, কি কনক্লুশনে পৌঁছাইলা? হ্যাঁ, আমাদের কি বলে তোমার ল্যামিনার ফ্লো হলে কি হলো, টার্বুলেন্ট ফ্লো হলে কি হলো, এগুলো তুমি ডিসকাশনে অ্যাড করবা। ক্লিয়ার? কি প্রসেস বুঝা গেছে? আমার পড়ানো শেষ। এখন যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে করতে পারো, তারপরে আমরা শেষ করে দিব। এই স্যার এখানে ভেলোসিটিটা কি স্যার ওই যে √2gh v1 ভেলোসিটি? হ্যাঁ, রাইট রাইট, এখানে আমাদের v1 ভেলোসিটি, এটা হলো আমাদের v1 ভেলোসিটি, ঠিক আছে? যে এন্ট্রেন্স ঢুকতেছে যে ভেলোসিটি নিয়ে, এখানে যে ঢুকতেছে ভেলোসিটি নিয়ে, এটাই তো v1, এটাই তুমি দিবা। ওকে, আর স্যার আরেকটা ওই যে হ্যান্ডবুকে মাইনর লস কোএফিসিয়েন্ট যেটা আছে সেখানে প্রথমে মানে ভালভ এলবো টিজে এখানে স্ক্রুড ফ্ল্যাঞ্জ, এর নিচে আবার 1/2 1 2 3 4, এর নিচে আবার অনেকগুলো নাম্বার আছে। স্যার এখানে কে এর ভ্যালু অ্যাকচুয়ালি কোনটা? আর আমরা অ্যাকচুয়ালি 1 2 3 4 এগুলা মানে ওখানে লেখা আছে, এটা তো ডায়ামিটার। একটা হলো ডায়ামিটার, যে তুমি এখানে যেই পাইপটা নিচ্ছ তার ডায়ামিটার কত। যেমন তুমি যখন আমাদের গ্লোব ভালভ গুলা যেখানে আছে সেখানে ডায়ামিটার কত বলো তো? স্মল ডি না? এখানে আছে, এখানে আছে, তাই না? এগুলো কি স্মল ডি কিনা বোঝা যায়? স্মল ডি মানে এটা হলো 0.75 ইঞ্চ। তাহলে 0.75 ইঞ্চ বা এর কাছাকাছি যে ভ্যালুটা আছে ওটা ধরে তোমাকে হিসাব করতে হবে। স্ক্রুড নাকি ফ্ল্যাঞ্জ, এটা তাহলে একটু সার্চ করো। স্ক্রুড মানে কি, ফ্ল্যাঞ্জ মানে কি, তুমি যেটাই দাও তুমি জাস্ট অ্যাজিউম করে দিবা, কারণ আমিও গিয়ে দেখি নাই যে এটা আসলে এখানে কি, এই ল্যাবটা আমিও গিয়ে দেখি নাই কিন্তু, ঠিক আছে? বরং তোমরাই দেখে থাকতে পারো, আমি জানি না। তো যেটাই হোক তুমি ওটা তোমার রিপোর্টে তুমি বলবা যে আমি অ্যাজিউম করেছি এটা স্ক্রুড, অথবা আমি অ্যাজিউম করেছি এটা ফ্ল্যাঞ্জড। বোঝা গেল?
ওকে, এই জন্য বলেছি তোমরা এটা নিয়ে একটু সময় দাও, এটা নিয়ে সময় দাও, ক্যালকুলেশন করতে গেলে কোয়েশ্চেন অ্যারাইজ করবে এবং তখনই তুমি শিখবে। ঠিক আছে, অলরাইট। আর কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। ওকে, তাহলে আমি রেকর্ডিং স্টপ করে দিচ্ছি।